শুরু করছি তাহলে। আচ্ছা। শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে আমার কথা? একটু মেসেজে বা আচ্ছা শোনা যাচ্ছে। ঠিক আছে, বেশ। আহ, তাহলে আমরা আগের দুটো ক্লাসে সংজ্ঞা প্রকরণ সম্বন্ধে আলোচনা করেছি। যদিও সংজ্ঞা প্রকরণ আপনাদের এই এই পরীক্ষার সিলেবাসের মধ্যে নেই, তবুও যেহেতু এই আজকে থেকে যে মেইন টপিক যেটা শুরু হবে তার জন্য ওইগুলি উপযোগী, তাই জন্য আমরা ওই ভূমিকা ভাগটা আগে দেখে নিয়েছি। আজ থেকে আমরা মেইন টপিকে প্রবেশ করতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমি একদম মেইন টপিকে ঢুকে যাচ্ছি। টপিক হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সন্ধি। সন্ধি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো আপনাদের সিলেবাসে সন্ধির ওপর যেটা লেখা আছে সেটা হচ্ছে বা যেরকম প্রশ্ন আসে সেখানে প্রায় সব সন্ধি থেকেই আসে, কিন্তু ব্যঞ্জন সন্ধির থেকে প্রশ্নের আসার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। আহ এমন নয় যে তা বলে স্বরসন্ধি বা বিসর্গ সন্ধি থেকে আসে না, কারণ আমি ওল্ড কোয়েশ্চেন পেপার দেখলাম, সেখানে কিন্তু স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি থেকেও এসেছে। ঠিক আছে, তাই জন্য মোটামুটি তিনটে সন্ধি সমানভাবেই দেখতে হবে, ব্যঞ্জন সন্ধিটা একটু বেশি ভালো করে। তা বলে যে এইগুলোকে ইগনোর করা যেতে পারে তা কিন্তু একদমই নয়, কারণ স্বরসন্ধি থেকেও বা বিসর্গ সন্ধি থেকেও কিন্তু প্রশ্ন এসেছে, আমি নিজে দেখলাম ওল্ড কোয়েশ্চেন পেপারে। ঠিক আছে, আপনারাও খেয়াল করতে পারেন। তো তাহলে আমাদের আজকে সন্ধি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে প্রথম সন্ধি যেহেতু স্বরসন্ধি, আজকে আলোচ্যমান বিষয় হচ্ছে স্বরসন্ধি। ঠিক আছে, তো আগের দিনের মতোই আমি স্লাইডে মোটামুটি যা যা লেখা আছে সেগুলি বোঝানোর চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিষয়। তো সন্ধি মানে কি? সন্ধি বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, সন্ধি কথার বেসিক অর্থ যেটা সেটা হচ্ছে সন্ধান। সন্ধান মানে সংযোগ, সন্ধান থেকে সন্ধি এসছে। তো সন্ধান মানে দুটি, যে কোনো দুটি ভিন্ন ভিন্ন জিনিসের সংযোগ ঘটলে তাকে সন্ধি বলা হয়। ঠিক আছে, আমরাও দেখি যে আহ, সন্ধি পুজো, দুর্গা পুজো বা বিভিন্ন পুজোতে আমরা সন্ধি পুজো দেখি, বা বলা হয় সন্ধিক্ষণ, মানে দুটি সময়ের সংযোগ ঘটছে তাকে সন্ধি বলা হচ্ছে। ঠিক আছে, তো যে কোনো দুটি জিনিসের সংযোগ ঘটলে সেই বিষয়টিকে বলা হয় সন্ধি। এবার আমাদের ব্যাকরণে বর্ণ নিয়ে কাজকর্ম চলে, শব্দ নিয়ে কাজকর্ম চলে, তাহলে আমাদের ব্যাকরণ দৃষ্টিতে সন্ধি বলতে কি বলবো? দুটি বর্ণের সংযোগকে সন্ধি বলা হবে। ব্যাকরণ থেকে বাইরে আমরা যখন বেরোবো তখন দুটি ক্ষণের, দুটি মুহূর্তের সন্ধি ঘটতে পারে। ঠিক আছে, কিন্তু ব্যাকরণে যখন আমরা সন্ধি নিয়ে আলোচনা করব তখন সেখানে তো আর ক্ষণ, মুহূর্ত, সময় ইত্যাদির সন্ধি হবে না, সেখানে কার সন্ধি হবে? বর্ণের সন্ধি হবে। কারণ ব্যাকরণ ব্যাকরণ শব্দ নিয়েই কাজ, শব্দ শাস্ত্র বলা হয় একে। ঠিক আছে, তাই জন্য শব্দস্থিত যে বর্ণ, সেই দুটি বর্ণের সংযোগকে বলা হবে সন্ধি। লেখা আছে এখানে, একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের যে সংযোগ, ঠিক আছে, তাকে সন্ধি বলা হচ্ছে। একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের যে সংযোগ তাকে সন্ধি বলা হচ্ছে। এবার ব্যাকরণগত দিক দিয়ে সন্ধি কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে, তো এরকম বলা যেতে পারে যে আমরা সন্ধির একটি
ব্যাকরণগত সংজ্ঞা দিতে পারি যে পাণিনি প্রণীত অষ্টাধ্যায়ীতে সংহিতাধিকারে যে সূত্রগুলি পাঠ করা হয়েছে সেই সূত্রের দ্বারা যে কার্যগুলি করা হয় সেগুলিকে সন্ধি কার্য বলা হয়। ঠিক আছে, আমরা ব্যাকরণে যা যা কাজ করব সবকিছু কিন্তু ওই পাণিনি যা বলে গেছে সেই অনুসারে, নিজের থেকে নতুন কিছু কিন্তু করার ফ্রিডম আমাদের নেই। ব্যাকরণ শাস্ত্রে পাণিনি মুনি যা যা নির্দেশ দিয়ে গেছেন সেই অনুযায়ী কিন্তু আমরা কার্যকলাপ করব। তো সেখানে একটি অধিকার আছে, সেটা হচ্ছে সংহিতা অধিকার। সংহিতা আয়াম বলে একটা অধিকার, তো সেই অধিকারে সন্ধির সূত্রগুলি পঠিত রয়েছে। তো সেই সংহিতা অধিকারে যে যে সূত্রগুলি পঠিত, মানে ইকয়ণচি আদ গুণাহ বৃদ্ধিরেচি ইত্যাদি, অকস্যবর্ণে দীর্ঘাহ, যে যে সন্ধি সূত্রগুলি, আরো নানান সন্ধি সূত্রগুলি আছে সেইগুলি ওই অধিকারে পঠিত। তো এই সমস্ত সূত্রের দ্বারা যে যে কাজটা করা হচ্ছে তাকে সন্ধি বলা হয়, বা তাকে সন্ধি কার্য বলা হবে। ঠিক আছে, ওইখানে যে যে নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মগুলি ছাড়া অন্য কোনো নিয়ম দিয়ে আমরা সন্ধি করতে পারবো না। আমাদের মনে হলো যে এই বর্ণ আর এই বর্ণকে মিলিয়ে দিই, নিজের ইচ্ছা মতো কিন্তু সন্ধি করতে পারবো না। ওই পাণিনি যে নির্দেশগুলি দিয়েছেন সেই নির্দেশগুলি কাজে লাগিয়েই, ওই ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখে আমাদের দুটি বর্ণের মধ্যে সন্ধি ঘটাতে হবে। ঠিক আছে, বেশ। তো এই সন্ধি সাধারণত তিন প্রকারের। ঠিক আছে, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। খুব সহজ। স্বরসন্ধি মানে যেখানে দুটি স্বরবর্ণের মধ্যে সন্ধি হচ্ছে, দুটি স্বরবর্ণের মধ্যে সন্ধি হবে। দেখো, সন্ধি মানে অবশ্যই সেখানে মিনিমাম দুটি বর্ণ থাকবে, তাই তো? একটা বর্ণেরই সন্ধি হচ্ছে এরকম তো হয় না। সন্ধি মানে দুটি বর্ণ থাকবে, দুটি জিনিসের সংযোগকেই তো সন্ধি বলা হবে। আর সংযোগ মানেই সেখানে দুই জিনিস থাকবে, একটি জিনিসের মধ্যে তো সংযোগ হতে পারে না। সংযোগ হচ্ছে মানে সেখানে অবশ্যই দুটি জিনিস থাকবেই। তো সেখানে স্বরসন্ধির ক্ষেত্রে দুটি বর্ণই স্বরবর্ণ হবে। ঠিক আছে, স্বরসন্ধির ক্ষেত্রে দুটি বর্ণই স্বরবর্ণ হবে। এবার সন্ধির ফলে যে যে বর্ণটা আসবে সেটা কিন্তু ব্যঞ্জন বর্ণ হতে পারে। আমরা দেখব স্বরসন্ধির উদাহরণে যে সন্ধি করার পর যে বর্ণটি, নতুন বর্ণটি আসছে সেটি ব্যঞ্জন বর্ণ হতে পারে, কিন্তু মেন সন্ধিটা যে দুটি বর্ণের মধ্যে হচ্ছে সেই দুটি বর্ণ কিন্তু স্বরবর্ণ হবে, তখন তাকে বলবো স্বরসন্ধি। এরকম ব্যঞ্জন সন্ধি মানে দুটি ব্যঞ্জন বর্ণের মধ্যে যে সন্ধি তাকে বলা হবে ব্যঞ্জন সন্ধি। এরকম বিসর্গ সন্ধি মানে, এবার বিসর্গ সন্ধির ক্ষেত্রে তো আর দুটো বিসর্গের মধ্যে হয় ওরকম ব্যাপার না। বিসর্গকে মানে বিসর্গের যে যখন অন্য বর্ণরূপে রূপান্তর হবে তখন তাকে বিসর্গ সন্ধি বলবো। বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেতেই বিসর্গ একটা অন্য বর্ণেতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, কোথাও তালবস্য হয়ে যাচ্ছে, কোথাও দন্তস্য হয়ে যায়, কোথাও লোপ হয়ে যায়, কোথাও ওকার হয়ে যায়। আমরা যখন বিসর্গ সন্ধি দেখবো তখন ওই উদাহরণগুলি খেয়াল করবো। ঠিক আছে, তো বিসর্গ সন্ধিতে কি হয়? বিসর্গ অন্য একটি বর্ণতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, তাকে বিসর্গ সন্ধি বলা হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি তিনটে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। ঠিক আছে, তো তাহলে স্বরসন্ধিতে দুটি স্বরবর্ণের সন্ধি হচ্ছে, ব্যঞ্জন সন্ধিতে দুটি ব্যঞ্জন বর্ণের সন্ধি হচ্ছে, আর বিসর্গ সন্ধিতে বিসর্গটাই অন্য বর্ণরূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বেশ, তাহলে এবার আমরা স্বরসন্ধিতে প্রবেশ করব। ফার্স্টে আমাদের বিষয় হচ্ছে স্বরসন্ধি। তো যেটা বললাম সেটাই লেখা আছে যে দুটি স্বরবর্ণের মধ্যে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলা হবে। দুটি স্বরবর্ণের মধ্যে যে সন্ধি হচ্ছে তাকে স্বরসন্ধি বলা হবে। এই স্বরসন্ধি নানা প্রকারের। ঠিক আছে, এর বিভিন্ন নাম দেওয়া হয়, যেমন জন সন্ধি, সবর্ণ দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি, বৃদ্ধি সন্ধি, পূর্বরূপ সন্ধি আর অয়াদি সন্ধি। ঠিক আছে, এই নামগুলো কিন্তু পাণিনি দেননি, না মাথায় রাখতে হবে। এমন নয় যে পাণিনি বলে গেছেন এটাকে জন সন্ধি বলা হবে
বা এটাকে সবর্ণ দীর্ঘ সন্ধি বলা হবে, এরকম কোনো কিন্তু পাণিনি বা কোনো পারম্পরিক গ্রন্থে বলা নেই। সেখানে সূত্রের উল্লেখ আছে। এবার ওই সূত্রগুলো দিয়ে যে যেমন কাজ হচ্ছে সেই কাজ অনুযায়ী আমরা এই নামগুলো দিয়েছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত স্বরসন্ধি গুলো নাম লেখা আছে, সেই স্বরসন্ধি গুলো স্বরূপ আমরা এবার দেখতে চলেছি। এক মিনিট, একটু হোল্ড করুন। আচ্ছা, তাহলে এবার আমরা স্বরসন্ধিগুলি দেখব। তার মধ্যে প্রথম সন্ধি হচ্ছে জন সন্ধি। ঠিক আছে, তো ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। ঠিক আছে, খুব সূক্ষ্ম বিষয়গুলি আছে এখানে। আহ প্রত্যেকটা বাক্যই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যা লেখা আছে তাছাড়াও কিন্তু আমি অনেক কিছু বলবো, তো সেগুলি না বললে কিন্তু সবটা বোঝা যাবে না সেগুলি না শুনলে। তো তাই জন্য ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে। তো আমরা দেখতে চলেছি জন সন্ধি। তো এই জন সন্ধি কোন সূত্রের দ্বারা হয়? পাশে লেখা আছে ইকো জানাচি, ইকো ইয়ানাচি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো সূত্রের মোটামুটি সারমর্ম যদি আমরা দেখি, তাহলে যেটি লেখা আছে সেটি হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, হ্রস্বরি দীর্ঘরি, রি। রি একটাই লেখা হলো কারণ রি এর দীর্ঘ হয় না। ঠিক আছে, রিকারের দীর্ঘ হয় না। তো রি, এই বর্ণগুলির পরে যদি স্বরবর্ণ থাকে, ঠিক আছে, মানে হ্রস্বই বা দীর্ঘই, তার পরে আছে স্বরবর্ণ। এরকম হ্রস্ব উ বা দীর্ঘ উ, তারপরে স্বরবর্ণ। হ্রস্বরি বা দীর্ঘরি, তারপরে স্বরবর্ণ। রি, তারপরে স্বরবর্ণ। এরকম থাকলে যথাক্রমে কি হবে? য়, ব, র, ল, এই চারটি বর্ণ আদেশ হবে। আদেশ মানে একটি বর্ণের জায়গায় এসে বসাকে আদেশ বলা হয়। মানে একটি বর্ণকে সরিয়ে আরেকটি বর্ণ যখন বসে তাকে বলা হয় আদেশ। আদেশ আর আগম দুটি জিনিস আছে। বলা হয় শত্রুবদ আদেশাহা, মিত্রবদ আগমহা। আদেশ হচ্ছে শত্রুর মতো, আগম হচ্ছে মিত্রের মতো। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে আদেশ যখন হয় তখন আগে পূর্বে যে ছিল তাকে পুরো একদম সরিয়ে দেয়। ঠিক আছে, তার আর কোনো চিহ্ন থাকে না, তাকে একেবারে সরিয়ে দেয়, পার্মানেন্টলি সরিয়ে দিয়ে তার জায়গায় এসে বসে পড়ে। শত্রু যেমন করে। ঠিক আছে, শত্রুরা যেমন করে যে আমাদের যদি কোনো শত্রু থাকে, আমাদের বাড়ি অ্যাটাক করলো, এসে আমাদেরকে ওখান থেকে বার করে দিল, আমাদের বাড়িটা কি ঘেরাও করে নিল, শত্রুরা এরকম করে। তো সেটা হচ্ছে আদেশ। এজন্য শত্রুবধ আদেশ। আর আগম হচ্ছে মিত্রবধ। মিত্র যেমন মিত্র আসতে পারে আমাদের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে এসে থাকলো, আমাদেরকে বার করলো না, আমাদের সাথেই থাকলো। তো সেটা হচ্ছে আগম। আগম এসে পাশে বসে যায়, কোনো বর্ণকে কিন্তু সে সরিয়ে দেয় না, কারো জায়গায় বসে না, পাশে এসে বসে, সে হচ্ছে আগম। এখানে বলা আছে আদেশ, ফলে এখানে এই জ, ব, র, ল, এই চারটে পূর্বস্থিত বর্ণকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় বসবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, পূর্বে যে বর্ণ ছিল তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় এসে বসবে। ঠিক আছে, তাহলে কাদের সরাবে এখানে সেগুলি লেখা আছে। হ্রস্ব ই দীর্ঘ ই, তারপরে যদি স্বরবর্ণ থাকে। ঠিক আছে, হ্রস্ব ই দীর্ঘ ই, তারপরে স্বরবর্ণ থাকলে মানে হয় হ্রস্ব ই আছে তারপর স্বরবর্ণ আছে, অথবা দীর্ঘ ই আছে তারপর স্বরবর্ণ আছে। এরকম পরিস্থিতি থাকলে সেই হ্রস্ব ই বা দীর্ঘ ই, তার স্থানে তাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে এই অন্তস্থ জ এসে বসবে। অন্তস্থ জ হলন্ত। ঠিক আছে, এটি এসে বসবে। উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকমই হ্রস্ব উ দীর্ঘ রু, হ্রস্ব উ দীর্ঘ উ, তারপরে স্বরবর্ণ থাকলে ওই হ্রস্ব উ দীর্ঘ উ এর স্থানে ব এসে বসবে।
এরকম রি দীর্ঘ রি, তারপরে স্বরবর্ণ থাকলে ওই দুটি স্থানে র এসে বসবে। এরকম রি এর পরে স্বরবর্ণ থাকলে রি এর স্থানে ল এসে বসবে। ঠিক আছে, তাহলে ওই য় ব র ল এই চারটি কার স্থানে আদেশ হবে? কাকে সরিয়ে দিয়ে? হ্রস্ব ই দীর্ঘ ইকে সরিয়ে দিয়ে অন্তস্থ জ বসবে, হ্রস্ব উ দীর্ঘ উকে সরিয়ে দিয়ে ব বসবে, রি কে সরিয়ে দিয়ে র বসবে, রি কে সরিয়ে দিয়ে ল বসবে। তখন পরে স্বরবর্ণ থাকবে, যে কোনো স্বরবর্ণ। যেমন উদাহরণ আমরা দেখছি, তাহলে সূত্র ছিল ইকো জনচি, ইকো জনচি। ঠিক আছে, সূত্র ছিল ইকো জনচি। আমরা দেখলাম সূত্রটা ইকো জনচি। তো ইকহ জন অচি, মানে ইক তারপরে অচ থাকলে ইকের স্থানে জন বসবে, এরকম সূত্রের অর্থ। ঠিক আছে, ইক, ইক প্লাস অচ ইজ ইকুয়াল টু জন, ইকের স্থানে বসবে আর অচটা অচই থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে ইক থাকবে, তারপর অচ থাকবে। এরকম অবস্থা থাকলে ইকের স্থানে হয়ে যাবে জন। ঠিক আছে, আর অচটা তো অচই থাকবে, অচটা যেমন ছিল তেমনই থাকবে, ইকের স্থানে জন হয়ে যাবে। এবার ইক, অচ, জন এগুলোর মানে কি? এগুলো আমরা প্রত্যাহারে দেখেছিলাম, তাই তো? প্রত্যাহারে দেখেছিলাম। ইক মানে কি? ইক মানে কোন কোন বর্ণ? ইক মানে কোন কোন বর্ণ? ই, উ, রি, রি। হ্যাঁ, ই উ রিল রিল। ঠিক আছে, যেটা আমরা বললাম একটু আগে। এবার ই উ রিলি বলতে আহ প্রত্যাহারেতে যদিও মাহেশ্বর সূত্রে শুধুমাত্র হ্রস্ব বর্ণ গুলোরই উল্লেখ আছে। ঠিক আছে, ভালো করে শুনুন কথাটি। যদিও মাহেশ্বর সূত্রে শুধুমাত্র হ্রস্ব বর্ণগুলিরই উল্লেখ আছে, যেমন অ, ই, উন, এখানে অ আছে, আ কিন্তু নেই। এরকম অ, ই, উন, এখানে হ্রস্ব ই দীর্ঘ দীর্ঘ উ, এই সরি, হ্রস্ব ই হ্রস্ব উ এগুলো আছে, দীর্ঘ ই দীর্ঘ উ নেই। তাও কিন্তু মাহেশ্বর সূত্রে যে বর্ণগুলি আছে তাদের দ্বারা দীর্ঘ, দ্রুত এই বর্ণগুলিকেও বুঝতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে যদিও মাহেশ্বর সূত্রে শুধুমাত্র হ্রস্ব বর্ণগুলোই আছে, তাও তারই যে রূপ দীর্ঘ বর্ণ তাকেও কিন্তু ওর দ্বারাই গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাকেও ওর দ্বারাই গ্রহণ করতে হবে। এবার অক, সরি, ইক বলতে আমি হ্রস্ব ই পেলাম, হ্রস্ব ই এর দ্বারা কিন্তু আমাকে দীর্ঘ ইকারকেও বুঝতে হবে। ইক মানে দীর্ঘ ইকারও। যেমন হ্রস্ব উ পেয়েছি ইক বলতে, তাহলে আমাকে উ এর দ্বারা দীর্ঘ উকারকেও গ্রহণ করবো। এরকম রি এর দ্বারা দীর্ঘ রিকারকে, আর রি যেহেতু দীর্ঘ হয় না তাই জন্য রি মানে হ্রস্ব রি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ইকের পর অচ থাকবে, অচ মানে স্বরবর্ণ, আগের দিন আমরা বলেছিলাম অচ মানে সমস্ত স্বরবর্ণ। তার সাথে জন হবে, জন মানে হয়বরট লন, ওই হয়বরটের য় থেকে লনের ন পর্যন্ত, য় ব র ল, চারটি বর্ণ। ঠিক আছে, বেশ। এবার কেমন কি হচ্ছে দেখো। এই যে তাহলে প্রথম বর্ণ, প্রথমে কি থাকবে? হ্রস্বরি বা দীর্ঘই। ঠিক আছে, প্রথমে থাকবে হ্রস্বরি বা দীর্ঘই। ঠিক আছে, তারপর স্বরবর্ণ। তাহলে প্রথমে থাকলো হ্রস্বরি বা দীর্ঘরি, তারপর স্বরবর্ণ। তাহলে কি হবে? ওই হ্রস্বরি বা দীর্ঘ ইয়ে স্থানে কিন্তু অন্তস্থ জটা বসবে, স্বরবর্ণটা স্বরবর্ণই থেকে যাবে। ঠিক আছে, এটা মাথায় কিন্তু ভালো করে ঢোকাতে হবে। স্বরবর্ণের কোনো চেঞ্জ হচ্ছে না এই সন্ধিতে। জন সন্ধিতে স্বরবর্ণের কোনো চেঞ্জ হয় না, হ্রস্ব ই বা দীর্ঘ ই এর স্থানে অন্তস্থ জ হচ্ছে, এইটুকুই জাস্ট। স্বরবর্ণ যেমন পড়ে আছে ওটি জাস্ট যুক্ত হয়ে যাবে। যেমন উদাহরণ, যদি যুক্ত অপি। ঠিক আছে, উদাহরণ আছে যদি যুক্ত অপি। তাহলে এখানে যদি একে ভাঙলে আমরা কি পাবো? এই যে এখানে দেখানো হয়েছে, যদিকে ভাঙলে জ আর দ আর ই। ঠিক আছে, জয়ের এখানেও অন্তস্থ জ, হলন্ত, তারপর অ এরকম আছে, কিন্তু ওটির আমাদের দরকার নেই বলে ওকে আর ভাঙিনি, দি এইটুকুকে ভেঙেছি। তাহলে জ, দ, ই, যদি। অপি এখানে অ পয়রস্য। ঠিক আছে, অপি এটি আছে। তাহলে এখানে দেখুন হ্রস্ব ই আছে,
তাই তো? কি কি আছে এখানে? এই যে ই আছে, তারপরে অ আছে, ঠিক? যদির ইকার আছে, তারপরে অপির অ আছে। তাহলে এবার আমাদের নিয়ম কি আছে? ওই ই এর স্থানে অন্তস্থ জয় হলন্ত বসবে। ই এর স্থানে অন্তস্থ জয় হলন্ত বসবে। তাহলে দেখুন, এই জ দ ই আছে, ই এর স্থানে অন্তস্থ জয় হলন্ত, এই যে এখানে বসলো, অটা অই থাকলো, ঠিক আছে? তাহলে জ দ, আর হ্রস্ব ইকারের স্থানে, এই যে হ্রস্ব ইকার এখানে যেটা ছিল, এর স্থানে বসলো এইটা অন্তস্থ জটা, অটা অই থাকলো, তাহলে মেলালে হয়ে গেল জদ দিয় পি। এই যে এইটা হলো মেলালে, জদ দিয় পি, ঠিক আছে? অটা কিন্তু কোনো চেঞ্জ হলো না, এটা মাথায় সবসময় রাখতে হবে। তাহলে এই সন্ধিতে যেটা হচ্ছে, সেখানে একটি বর্ণের শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরো সন্ধি দেখবো, সেখানে দুটি বর্ণের স্থানেই অন্য একটি বর্ণ বসছে, ঠিক আছে? কিন্তু এই সন্ধির ক্ষেত্রে শুধুমাত্র পূর্ব বর্ণ, তার স্থানেই চেঞ্জটা হচ্ছে, সেকেন্ড বর্ণটা যেমন কি তেমনই থেকে যাচ্ছে, ঠিক আছে? এরকম তাহলে হ্রস্ব ইকারের স্থানে অন্তস্থ যকার হলো। এরকম নদী অত্র, এখানে দীর্ঘ ইকার আছে, নদী এখানে দীর্ঘ ইকার আছে, তার স্থানেও অন্তস্থ জ হয়ে নদ্যত্র এরকম হয়ে গেল, ঠিক আছে? তাহলে যদ্যপি এখানে হ্রস্ব ইকারের অন্তস্থ যকার হলো, নদ্যত্র এখানে দীর্ঘ ইকারের অন্তস্থ যকার হলো। তারপর হ্রস্ব উ বা দীর্ঘ উ এর পর স্বরবর্ণ থাকলে সেখানে ব হয়ে যাচ্ছে। কার স্থানে ব হবে? ওই হ্রস্ব উকার বা দীর্ঘ উকারের স্থানে কিন্তু বটা হচ্ছে, আগের মতো একদম সেম। হ্রস্ব উকার বা দীর্ঘ উকারের স্থানে বটা হবে, ঠিক আছে? যেমন মধুযুক্ত অত্র, মধুযুক্ত অত্র, তাহলে এখানে মধু এই উকারটি আছে, এই উকারের স্থানে ব হয়ে যাচ্ছে মধ্যপত্র, আর এই অত্র অটা যুক্ত হয়ে গিয়ে মধ্যপত্র। এখানেও ভাঙলে এরকমই পাবো, ম ধয় হলন্ত হ্রস্ব, সেই হ্রস্বের স্থানে বয় হলন্ত আদেশ হলো, আর এই অত্রর অটা যুক্ত হয়ে মধ্যপত্র এরকম হয়ে গেছে, ঠিক আছে? মধ্যপত্র এরকম। রি বা দীর্ঘ রিকারের পরে স্বরবর্ণ আছে, এরকম। স্যার, হ্যাঁ স্যার বলুন, বলুন বলুন। বললাম স্যার, ওই যে ধয়ে বয়ে যেটা দেওয়া আছে, ওই যে বটা, হ্যাঁ ওই বটা নিচে দেওয়া আর পাশে দেওয়া কি একই ব্যাপার স্যার? হ্যাঁ, কি ব্যাপার, এটা তো এই ফন্টের জন্য আচ্ছা হয়ে আচ্ছা, গেছে এরকম, ঠিক আছে? ঠিক আছে। একই ব্যাপার, বাংলা যেমন লিখবেন তেমনই, ঠিক আছে? সংস্কৃতের কিন্তু ওরকম ফন্ট আলাদা হয় না, সংস্কৃতে যেমন তেমনই। বাংলাতে তো এখন লেখার অনেক রকম চেঞ্জ আছে, যুক্তাক্ষর গুলো বিভিন্ন ভাবে লেখা হচ্ছে, তো এই জন্য ফন্টটা যেন এরকম হয়ে গেছে। এখানে ধয়ে বয়ে আছে, ঠিক আছে, সংযুক্ত যুক্তাক্ষর আছে। আচ্ছা, তারপর রি বা দীর্ঘ রিকারের পরে স্বরবর্ণ আছে, তাহলে কি হয়ে যাবে? হ্রস্ব রি বা দীর্ঘ রি এর স্থানে রকার হয়ে যাবে, রয় হলন্ত, আর পরে স্বরবর্ণ স্বরবর্ণই থাকবে। যেমন চক্রি যুক্ত এ, চক্রি যুক্ত এ, ঠিক আছে? তাহলে এখানে এই যে রিকারটা আছে, এই রিকারের র হয়ে গেল, আর এটা মিশে গেল, তাহলে চক্রে হয়ে গেল, চক্রে, ঠিক আছে? এরকম রি এর পর স্বরবর্ণ থাকলে ল হয়ে যায়, যেমন রি যুক্ত আকৃতি, রি যুক্ত আকৃতি হয়ে যাবে লাকৃতি। রি এর স্থানে লয় হলন্ত হলো, আর আটা মিশে গেল, লাকৃতি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল জন সন্ধি, ঠিক আছে? জন সন্ধির আর কিন্তু কিচ্ছু নেই। তাহলে মাথায় রাখতে হবে, জন সন্ধির ক্ষেত্রে ওই যে জন আদেশটা হচ্ছে, জন মানে জ ব র ল, এই চারটে বর্ণকে জন বলা হচ্ছে তো। তাহলে ওই জন যে আদেশটা হচ্ছে, ওটা কার ক্ষেত্রে হবে? খালি পূর্ব বর্ণের স্থানেই শুধুমাত্র হবে, সেকেন্ড বর্ণের কোন রকম চেঞ্জ কিন্তু হবে না, যেমন স্বরবর্ণটা তেমনই থেকে যাবে। শুধুমাত্র প্রথম বর্ণগুলি, মানে হ্রস্ব ই বা সরি হ্রস্ব ই বা দীর্ঘ ই, বা হ্রস্ব উ দীর্ঘ উ, বা হ্রস্ব রি দীর্ঘ রি বা লি, এই বর্ণগুলির চেঞ্জটা হবে, ঠিক আছে? বেশ, এই গেল জন সন্ধি। এবার আসছে সবর্ণ দীর্ঘ সন্ধি, ঠিক আছে? সবর্ণ দীর্ঘ সন্ধি, এই সন্ধির সূত্র হচ্ছে অপাস সবর্ণে দীর্ঘ। আগেরটা ইকো জনচিত,
এটা হচ্ছে অকস্ববর্ণে দীর্ঘঃ। আচ্ছা, বেশ। তাহলে অক এখানে মানে এই সূত্রটাও একটা প্রত্যাহার আছে। কি প্রত্যাহার? অক প্রত্যাহার, তাই তো? আগের সূত্র দিলাম ইক প্রত্যাহার, প্রত্যাহার জন প্রত্যাহার, এখানে অক প্রত্যাহার। তাহলে অক প্রত্যাহারে কে কে আছে? অ, ই, উ, রি, রি, 5টি বর্ণ আছে। ঠিক আছে? অ, ই, উ, রি, রি, 5টি বর্ণ আছে। কিন্তু ওই লিকারের খুব বেশি উদাহরণ পাওয়া যায় না। ঠিক আছে? তাই জন্য লিকারের কথা আর এখানে বলা হয়নি, রিকার পর্যন্ত কথা বলা হয়েছে। অ, ই, উ, রি, 4টি বর্ণ। তাহলে কি মানে আসছে এই সূত্রটি? দেখো লেখা আছে অ অথবা আ, এরপর অ অথবা আ থাকলে, মানে যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে তার প্রথম বর্ণটি হবে অ অথবা আ, দ্বিতীয় বর্ণ অ অথবা আ। ঠিক আছে? এরকমই যদি প্রথম বর্ণ ই অথবা দীর্ঘ ই হয়, দ্বিতীয় বর্ণ ই অথবা দীর্ঘ ই। এরকম করি প্রথম বর্ণ উ অথবা দীর্ঘ উ, দ্বিতীয় বর্ণ উ অথবা দীর্ঘ উ। এরকম প্রথম বর্ণ রি অথবা দীর্ঘ রি, দ্বিতীয় বর্ণ রি অথবা দীর্ঘ রি। এইরকম অবস্থা থাকলে, ঠিক আছে, এইরকম অবস্থা থাকলে কি হবে? পূর্ব ও পর উভয়ের স্থানে, এটা মাথায় রাখতে হবে। আগের ক্ষেত্রে আগের সন্ধির জায়গায় আমরা দেখলাম শুধুমাত্র পূর্ব বর্ণ, মানে প্রথমে যে বর্ণটি আছে তারই চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু দুটোর জায়গাতেই অন্য একটি এসে বসবে, দুটোই চলে যাবে, গিয়ে অন্য একটি আসবে। দুটি স্থানে দীর্ঘ বর্ণ, মানে ওরই যে দীর্ঘ সেটি আদেশ হবে, সেটি এসে বসবে। দুটোকেই সরিয়ে দিয়ে একটা মাত্রই বসবে যেটা দীর্ঘ ফর্ম। ঠিক আছে? সেটা এসে বসবে। ঠিক আছে? তাহলে এখানে দুটি স্থানে একটি আদেশ হবে, কি পূর্ব বর্ণটিও চলে যাবে, দ্বিতীয় বর্ণটিও চলে যাবে, এসে নতুন একটা দীর্ঘ বর্ণ এসে বসবে। তাহলে এখানে মোটামুটি প্রত্যেকটা 4টে করে কম্বিনেশন সম্ভব। ঠিক আছে? কিরকম কম্বিনেশন? দেখুন, অ প্লাস অ, এরকম কম্বিনেশন সম্ভব। মানে প্রথম বর্ণটি হ্রস্ব আকার, দ্বিতীয় বর্ণটিও হ্রস্ব আকার। সেখানে কি হবে? দুটি বর্ণকে সরিয়ে দিয়ে একটাই আকার আসবে, একটাই আকার হবে, দুটি বর্ণের জায়গায় একটাই আকার হবে। এরকম অ যুক্ত আ, এখানেও প্রথমটি হ্রস্ব, দ্বিতীয়টি দীর্ঘ, সেখানেও দুটি স্থানে একটাই দীর্ঘ হবে। এরকম আ যুক্ত অ, এখানেও আ হবে। এরকম আ যুক্ত আ, এখানেও আ হবে। এরকম 4টি করে কম্বিনেশন সম্ভব। ঠিক আছে? অযুক্ত অ, সেখানেও আ হচ্ছে, অযুক্ত আ, সেখানেও আ হচ্ছে, আ যুক্ত অ, এখানেও আ হচ্ছে, আ যুক্ত আ, এখানেও আ হচ্ছে। ঠিক আছে? তো এটা কার জায়গায় হচ্ছে যদি প্রশ্ন করা হয়, বলতে হবে দুটি বর্ণের স্থানেই কিন্তু হবে। দুটি বর্ণকে সরিয়ে দিয়ে ওই দুটি বর্ণের স্থানে একটা বর্ণ বসবে, কি আ। ঠিক আছে? অ অ অ অ, আ এগুলির মধ্যে সন্ধি হলে আ এসে বসবে। এরকমই ইকারের ক্ষেত্রে হ্রস্বই যুক্ত হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই যুক্ত দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই যুক্ত হ্রস্বই দীর্ঘই, দীর্ঘই যুক্ত দীর্ঘই দীর্ঘই। এরকম হ্রস্ব প্লাস হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব প্লাস দীর্ঘ দীর্ঘ, দীর্ঘ প্লাস হ্রস্ব হ্রস্ব, দীর্ঘ প্লাস দীর্ঘ দীর্ঘ। এরকম রি রি এর ক্ষেত্রেও সেম। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম 4টি করে কম্বিনেশন সম্ভব। ঠিক আছে? এটা বলা হচ্ছে সবর্ণ দীর্ঘ সন্ধি। উদাহরণ উদাহরণ আমরা জানি অনেকে, যেমন অত্র যুক্ত অপি, অত্র যুক্ত অপি, এটা উদাহরণ। এখানে অত্র, এখানে অ আছে একটা, তাই তো? অত্র অ আছে আর অপিরও অ আছে, অযুক্ত অ, দুটি জায়গায় আ হয়ে যাবে, অত্রাপি হয়ে গেল। ঠিক আছে? কি হয়ে গেল? অত্রাপি। অত্র যুক্ত অপি, দুটো অকারকে সরিয়ে দিয়ে একটা আকার চলে এলো, তাহলে হয়ে গেল অত্রাপি। এরকম বিদ্যা যুক্ত আলয়, এখানে আকার যুক্ত আকার আছে,
এখানেও দুটি আকারকে সরিয়ে দিয়ে একটা আকার চলে এলো, বিদ্যালয়। এরকম কবি যুক্ত ইন্দ্রহ, কবি যুক্ত ইন্দ্রহ, হ্রস্বইকার আছে তারপর হ্রস্বইকার, দুটি স্থানে দীর্ঘইকার হয়ে গেল। এরকম পৃথিবী যুক্ত ইন্দু, প্রথম বর্ণ দীর্ঘইকার, দ্বিতীয় বর্ণ হ্রস্বইকার, দুটি স্থানে একটাই দীর্ঘইকার হলো পৃথিবী ইন্দু, এইটি। এরকম ভানু হ্রস্বউকার যুক্ত উদয়, হ্রস্বউকার, যোগ করে ভানু উদয়া, দুটি উকারের স্থানে দীর্ঘ উকার। এরকম বধূ, এটা দীর্ঘ উকার যুক্ত উৎসাহ, হ্রস্ব উকার, দুটি স্থানে দীর্ঘ উকার, একটাই দীর্ঘ উকার, বধূ উৎসাহ। এরকম পিতৃ যুক্ত ঋণম, ঋকার যুক্ত ঋকার, পিতৃণম, ঠিক আছে, পিতৃণম, দীর্ঘ ঋকার হয়ে গেছে। তো এই হচ্ছে সবর্ণ দীর্ঘ সন্ধি, ঠিক আছে। মানে ওই অ আ, তারপরে যদি আবার অ আ থাকে তাহলে আ হয়ে যাবে, হ্রস্বই দীর্ঘই তারপর হ্রস্বই দীর্ঘই থাকলে দীর্ঘই হয়ে যাবে, এবং হ্রস্ব দীর্ঘ তারপর হ্রস্ব দীর্ঘ থাকলে দীর্ঘ হয়ে যাবে। এরকম রি রি এর পর রি রি থাকলে রি দীর্ঘ রি হবে। এটা হচ্ছে সবর্ণ দীর্ঘ সন্ধি, খুব সহজ, ঠিক আছে। তো এখানে সন্ধি বিচ্ছেদ আসলে কিন্তু তখন তখন কিন্তু নিজের বুদ্ধিটা খাটাতে হবে, ঠিক আছে। দেখতে একই লাগছে, যেমন সাপোজ আমি বললাম অত্রাপি, এখানেও একটা আকার আছে বিদ্যালয়, মানে সন্ধি করার পর যে রূপটা, সন্ধি যুক্ত রূপ, সেখানে দেখুন অত্রাপি আর বিদ্যালয়, এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, তাই তো। অত্রা একটা আকার, বিদ্যা একটা আকার। এবার যদি আপনাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ করুন, ঠিক আছে, সেখানে আপনি যদি এই অত্রাপি জায়গায় অত্রা যুক্ত আপি এরকম করেন, মানে গ্রামাটিক্যালি ঠিক, ঠিক বলতে অত্রা বলে কোনো শব্দ হয় না, কিন্তু গ্রামাটিক্যালি তো ঠিক, আ যুক্ত আ আ, আগে আপনি আ যুক্ত আ হিসেবেও ভাঙতে পারেন, কিন্তু যেহেতু ওরকম কোনো রূপই হয় না, ফলে ওটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। অত্রা যুক্ত আপি, এখানেও সন্ধি করলে কিন্তু অত্রাপি হবে, যদি এরকম কোনো শব্দ সম্ভব থাকে তাহলে কিন্তু সন্ধি করলেও অত্রাপি হবে রূপটা। তাই জন্য আপনি যদি অত্রাপিকে এইরকম ভাঙেন অত্রাযুক্ত আপি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তখন নিজের মাথা কাজে লাগিয়ে ভাঙতে হবে যে অত্রা বলে তো কোনো শব্দ হয় না, তাই তো। যেমন অত্রাপি, একে 4 ভাগে ভাঙা সম্ভব। অত্রাপি একে ভাঙতে গেলে, সাপোজ আপনি কিচ্ছু জানেন না, অত্রাপির ভাঙতে কি লাগে জানেন না, আপনি একদম লজিক্যালি ভাবছেন, তাহলে 4টে কম্বিনেশন সম্ভব, যেটা আগে দেখালাম। কি কি কম্বিনেশন? অত্র যুক্ত অপি, অত্র যুক্ত আপি, অত্রা যুক্ত অপি, বা অত্রা যুক্ত আপি, তাই তো। আমি কি বলছি বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি কি কম্বিনেশন সম্ভব আমি যদি এখানে দেখাই লিখে, তাহলে কিরকম ব্যাপারটা আসবে, যে অত্র যুক্ত অপি, অত্র যুক্ত আপি, অত্রা যুক্ত অপি, আর অত্রা যুক্ত আপি, এই চারটে রূপে ভাঙা সম্ভব, আর কোনোভাবে ভাঙা সম্ভব নয়, ঠিক। কোথায় গেল আবার? আচ্ছা, তাহলে এই 4 ভাগই ভাঙা সম্ভব। অত্রযুক্ত অপি একদম লজিক্যালি ভাবলে যে আকার হয়েছে, মানে এই 4টে কম্বিনেশনের মধ্যে কোনো একটা ছিল আগে, তবেই আকারটা হয়েছে। এবার এর মধ্যে আপনাকে দেখতে হবে যে আহ যুক্তিযুক্ত শব্দ কোনটি, সংস্কৃত সিদ্ধ শব্দ কোনটি। এবার আপি বলে কোনো শব্দ হয় না, ঠিক আছে, আপি বলে কোনো শব্দ সংস্কৃতে নেই, ফলে 3টে বাদ চলে গেল। তিনটেতেই না, 3টে নয়, সেকেন্ড এবং থার্ডে আপি আছে, বাদ চলে গেল। এরকম থার্ড যেটা আছে, এখানে অত্রা আছে, অত্রা বলেও কোনো শব্দ হয় না, সেটিও বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো প্রথমটি অত্রযুক্ত অপি, ঠিক আছে। এরকম বিদ্যালয়কে ভাঙতে গেলেও 4টে কম্বিনেশন সম্ভব, কিন্তু আপনি যদি আগে থেকে জানেন যে বিদ্যা বলে শব্দ আছে, বিদ্যা বলে শব্দ হয় না, আর অলয় বলেও শব্দ হয় না, আলয় বলেই হয়, তাহলে বিদ্যাযুক্ত আলয়। তো
তো সন্ধি বিচ্ছেদ গুলো ভাঙতে গেলে কিন্তু তখন নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে, সেখানে কিন্তু ব্যাকরণ কিছু বলবে না, ঠিক আছে। কিন্তু স্যার আপনি যদি এখন বিদ্য বলে যে একটা কথা হয় স্যার, বিদ্য হয় বিদ্য, জফলা, হ্যাঁ বিদ্য। শুধু বিদ্য বলে কিছু হয় না তো, বিদ্যমান এরকম হয়, ঠিক আছে, বিদ্যমান কিন্তু বলতে পারেন আপনি। কিন্তু ওই যে ইয়ের মধ্যে আছে না, ওই হচ্ছে আমি উদাহরণটা ভুলে গেলাম, মানে এখানে হবে না, কিন্তু বিদ্য বলে একটা শব্দ তো আছে। বিদ্য বলে হ্যাঁ থাকতে পারে সেখানে, এবার বিদ্যযুক্ত আলয় সেখানে মিনিংটা আসবে না হয়তো, সেই বিদ্য শব্দের মানে আলাদা হয়তো, হ্যাঁ, ঠিক আছে। তো সেটা আপনি হতে পারে। হ্যাঁ নিজের বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু ভাঙতে হবে। ভাঙার ক্ষেত্রে আপনি যদি বলেন না আমি পুরো অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম কাজে লাগাবো, আমি নিজের বুদ্ধি কাজে লাগাবোই না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি বলতে পারেন যে বিদ্যযুক্ত অলয় সম্ভব তো ভাঙা, তখন কিন্তু ওটা কেউ আপনার উত্তর দেবে না, আপনার ওটা কেটেই দেবে সবাই, ঠিক আছে। তো তাই জন্য সন্ধি ভাঙতে গেলে কিন্তু তখন নিজের একটু জ্ঞান কাজে লাগাতে হবে, যে কোন কম্বিনেশনটা যুক্তিযুক্ত, ঠিক আছে, কোনটা শুদ্ধ শব্দ, সেই শুদ্ধ শব্দ দিয়ে ভাঙতে হবে। বেশ, এরকম তাহলে এই হচ্ছে সবর্ণ দীর্ঘ সন্ধি, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমরা দুটো সন্ধি দেখলাম, জন সন্ধি আর সবর্ণ দীর্ঘ সন্ধি। তো জন সন্ধির ক্ষেত্রে দেখলাম যে প্রথম বর্ণের স্থানে নতুন একটা বর্ণ আসছে, দ্বিতীয় বর্ণটি যেমন কি তেমন থেকে যাচ্ছে। সবর্ণ দীর্ঘ সন্ধির ক্ষেত্রে দেখলাম দুটি বর্ণের স্থানেই অন্য একটি দীর্ঘ বর্ণ আসছে, সেটি দুটি বর্ণের স্থানেই কিন্তু বসবে, মানে দুটি বর্ণকে সরিয়ে দিচ্ছে, এসে নিজে বসছে। একে একাদেশ বলে, সংস্কৃত টার্ম আছে একাদেশ। একাদেশ মানে দুটি স্থানে একটা আদেশ হলে তাকে একাদেশ, ঠিক আছে। বেশ, এবার আসছে গুণ সন্ধি। গুণ, ঠিক আছে। তো গুণ বলতে কি কি বোঝা যায়, কোন কোন বর্ণকে বুঝি, আমরা আগের ক্লাসে পড়েছিলাম। গুণ মানে কি, সংস্কৃতে গুণ মানে কি? আধগুণ স্যার। আধগুণ নয়, আধগুণ নয়, আধগুণ সন্ধি সূত্র। গুণ মানে আমরা কাকে বুঝবো? ও, অ এ ও। অ এ, অইউরিলি। না না না, অ অ এ ও, তিনটি অ এ বর্ণকে ও, বুঝবো। এই অ এ হ্যাঁ, ঠিক। ও, তিনটি বর্ণকে বুঝবো আমরা। সংজ্ঞা প্রকরণে পড়েছিলাম অদিং গুণাহ। অদিং গুণাহ হল একটি সূত্র আছে, এখানে আমরা পড়লাম অদ আর ইং, এই দুটির গুণ সংখ্যা হবে। অদ মানে হ্রস্ব আকার, আর ইং মানে প্রত্যাহার এ আর ও, ইং প্রত্যাহারে এ ও পড়ছে, ফলে তিনটি বর্ণ আসছে, অ এ আর ও, এই তিনটি বর্ণকে গুণ বলবো। এই তিনটি বর্ণের নাম দেওয়া হয়েছে গুণ। কে দিয়েছে? মহর্ষি পাণিনি দিয়েছে, আমরা দিইনি, ঠিক আছে। তো পাণিনি এই তিনটি বর্ণের গুণ নাম দিয়েছে। তো এবার গুণ সন্ধি তাহলে কি? তাহলে গুণ সন্ধি মানে ওই জিনিসটার সাথে কোনো একটি সম্পর্ক আছে, এটা তো বোঝা যাচ্ছে স্পষ্ট। গুণ সন্ধি মানে ওই তিনটি বর্ণের সাথে সম্বন্ধ আছে। কি সম্বন্ধ? বলা হচ্ছে যেখানে ওই তিনটি বর্ণ আদেশ হবে। আদেশ মানে আমরা এতক্ষণ দেখছি যে দুটি বর্ণের স্থানে এসে নতুন একটি বর্ণ বসছে। জন সন্ধির ক্ষেত্রে একটি বর্ণের স্থানে এসে বসছে, সবর্ণ দীর্ঘ সন্ধির ক্ষেত্রে দুটি বর্ণের স্থানে এসে বসছে, কিন্তু নতুন একটা বর্ণ আসছে, এটুকু স্পষ্ট, ঠিক আছে। তো এখানে এই গুণ সন্ধির ক্ষেত্রে নতুন বর্ণ যেটা আসবে সেটা হচ্ছে গুণ সংজ্ঞক বর্ণই আসবে। যে বর্ণটা নবীন ভাবে এসে বসবে, আগের গুলোকে সরিয়ে দিয়ে হাঁটিয়ে দিয়ে, সেই যে নতুন বর্ণটি সেটা গুণ সংজ্ঞক হতে হবে, গুণ সংজ্ঞক হয়, ঠিক আছে। অ নয়তো এ নয়তো ও, এই তিনটির মধ্যে কোন একটি হয়, তাই জন্য গুণ সন্ধি বলে। সূত্র হচ্ছে আধ গুণ। সূত্র দেখতে গেলে মোটামুটি দুটোর একই রকম শুনতে লাগে, একদম একই রকম নয়, আলাদা আছে একটু, কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, ঠিক আছে। সংজ্ঞা সূত্রটা হচ্ছে অদেং গুণক, ঠিক আছে, অদেং গুণাহ, অদেং গুণাহ, তার দ্বারা গুণ সংজ্ঞা করা হয়। আর সন্ধির সূত্র হচ্ছে আধ গুণ। দুটি কিন্তু আলাদা, মোটামুটি একই শুনতে লাগছে 80%, কিন্তু আলাদা দুটি, অদেং গুণ আর আধ গুণ। তাহলে সন্ধির সূত্র হচ্ছে আধ গুণ।
বেশ, কি বলা আছে? বলছে অ বা আ বর্ণের পরে, অ বা আ বর্ণের পরে, মানে এখানে বোঝা গেল যে যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে তার প্রথম বর্ণটি হবে অ অথবা আ। গুণ সন্ধির ক্ষেত্রে প্রথম বর্ণটি হবে অ অথবা আ, দ্বিতীয় বর্ণ হবে ই, উ, রি, রি। এই বর্ণগুলির মধ্যে কোনো একটি, ই, উ, রি, রি। ঠিক আছে, তাহলে প্রথম বর্ণ হবে অ, দ্বিতীয় বর্ণ হবে হয় ই বা দীর্ঘ ইও হতে পারে, হ্রস্বই, শুধুমাত্র হ্রস্বই তা কিন্তু নয়, দীর্ঘ ইও হতে পারে। তাহলে প্রথম বর্ণ অ অথবা আ, দ্বিতীয় বর্ণ হ্রস্বই দীর্ঘ ই অথবা হ্রস্ব দীর্ঘ অথবা হ্রস্ব দীর্ঘ রি অথবা রি। এইরকম কম্বিনেশন থাকলে দুটি বর্ণের স্থানে, দুটি মানে প্রথমে যেটি আছে হ্রস্ব অথবা দীর্ঘ আ, দ্বিতীয় যেটি আছে মানে ই বা উ বা দীর্ঘ ই বা দীর্ঘ উ বা রি বা রি, এগুলি এই দুটি স্থানেই যথাক্রমে এ, ও, অর, অল এই চারটি হবে। ঠিক আছে, কি হবে? এ, ও, অর, অল এই চারটি হবে যথাক্রমে। যথাক্রমে মানে কোন ক্রম অনুযায়ী? বলা হচ্ছে যদি অ আ এর পরে ই ই থাকে তাহলে এ হবে, এখানে বলা আছে পরে, তাও বলে রাখি। এখানে চারটি বর্ণ আছে, তাই তো? চারটি বর্ণ আছে এখানে, মানে দ্বিতীয় যে বর্ণগুলি হবে, সন্ধি যখন হবে তখন প্রথম বর্ণ তো হবে অ অথবা আ। ঠিক আছে, গুণ সন্ধির ক্ষেত্রে প্রথম বর্ণ হবে অ অথবা আ, দ্বিতীয় বর্ণ কি হবে? হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ বা হ্রস্বরি দীর্ঘরি বা রি। তো এই ক্ষেত্রে যদি পরে হ্রস্বই বা দীর্ঘই থাকে তখন হয়ে যাবে এ, দুটি স্থানে হয়ে যাবে এ। যদি উ থাকে হয়ে যাবে ও, যদি রি থাকে হয়ে যাবে অর, যদি রি থাকে হয়ে যাবে অল। ঠিক আছে, ই থাকলে মানে তৃতীয় বর্ণ ই বর্ণ হলে হয়ে যাবে এ, দ্বিতীয় বর্ণটি উ হলে হয়ে যাবে ও, দ্বিতীয় বর্ণ রি হলে হয়ে যাবে অর, দ্বিতীয় বর্ণ রি হলে হয়ে যাবে অল। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল দেখব। তাহলে ফার্স্ট যে কম্বিনেশনটা হচ্ছে দেখবো, কি কম্বিনেশন? প্রথম বর্ণ অ অথবা আ, প্রথম বর্ণ কি? অ অথবা আ। ঠিক আছে, দ্বিতীয় বর্ণ হ্রস্ব ই বা দীর্ঘ ই। এইরকম কম্বিনেশন থাকলে দুটির স্থানেই এ এসে বসবে, দুটির স্থানেই, কিন্তু দুটিকেই সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে নতুন করে এ এসে বসবে। অকেও সরিয়ে দেবে বা আ থাকলে আকেও সরিয়ে দেবে, বা দ্বিতীয় যে বর্ণটি আছে তাকেও সরিয়ে দিয়ে এ এসে বসবে। যেমন উদাহরণ, দেব যুক্ত ইন্দ্র। ঠিক আছে, কি আছে উদাহরণ? দেব যুক্ত ইন্দ্র, দেব যুক্ত ইন্দ্র। দেব একে ভাঙলে কি কি পাবো? দ এ ব অ, শেষে আছে অ, এটি আমাদের দরকার। দেব একে ভাঙলে দ এ ব অ, ইন্দ্র একে ভাঙলে ই, তারপর দ্বন্দ্বের নয় দয়ের অফলা আছে। তাহলে দেব শেষে অ আছে আর ইন্দ্রের শুরুতে ই আছে, ফলে ফার্স্ট বর্ণ অ, দ্বিতীয় বর্ণ ই, এরকম একটা কম্বিনেশন আমরা পেয়েছি। গুণ সন্ধির জন্য দরকার যে কম্বিনেশন, সেরকম কম্বিনেশন পেয়েছি। তাহলে কি হবে আমাদের নিয়ম অনুযায়ী? ওই অ এবং ই দুটোকেই সরিয়ে দেব, সরিয়ে দিয়ে হয়ে যাবে এ। ঠিক আছে, এই যে অ ই ছিল দুটোকেই সরিয়ে দিয়ে হয়ে যাবে এ। ঠিক আছে, দেখুন এই দ এ ব এই পর্যন্ত সেমই আছে, দ এ ব, তাই তো? দ এ ব পর্যন্ত সেম আছে, দ এ ব। তারপর এই দন্তের নয় দয়ের অপরাটাও সেম আছে, খালি অ ই এর স্থানে এ হয়ে গেল, হয়ে গিয়ে মিশিয়ে দিলে কি হয়েছে? দেবেন্দ্র। মিশিয়ে দিলে হয়েছে দেবেন্দ্র। ঠিক আছে, দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র। তাহলে এখানে মাথায় রাখতে হবে, এখানে দুটি বর্ণের জায়গায় কিন্তু
একটি বর্ণ এসে বসছে, দুটি বর্ণকেই সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে একটা নতুন বর্ণ চলে আসছে এ। ঠিক আছে, অকেও সরিয়ে দিচ্ছে, হ্রস্ব ইকারকেও সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে এ চলে আসছে। এরকম মহাযুক্ত ঈশ, এখানে আকার আছে যুক্ত দীর্ঘ ইকার আছে, সেই দুটির জায়গাতেও এ চলে আসবে, মহেশ হয়ে যাচ্ছে মহেশ। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে? মহেশ। এরকম অযুক্ত অ বা আ, তার সাথে দ্বিতীয় বর্ণ যদি হ্রস্ব বা দীর্ঘ হয়, ঠিক আছে, ফার্স্ট বর্ণ অ বা আ, দ্বিতীয় বর্ণ হ্রস্ব বা দীর্ঘ, সেখানেও কিন্তু দুটি স্থানে চলে আসবে ও। ঠিক আছে, দুটি স্থানে চলে আসবে ও। যেমন সূর্য যুক্ত উদয়, সূর্য যুক্ত উদয়, এখানে সূর্য, এখানে অকার আছে একটা, আর উদয়ের উ আছে, তাহলে অযুক্ত উ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে সূর্য ও হয়ে যাচ্ছে, অকার এবং উকার উভয়ের স্থানে হয়ে যাচ্ছে ও, সূর্যোদয়া। এরকম মহাযুক্ত উর্মি, মহাযুক্ত উর্মি, মহা এখানে আকার আছে, উর্মি দীর্ঘ উকার আছে, আযুক্ত দীর্ঘ উকার কম্বিনেশন হয়ে মহর্মি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও চারটি করে কম্বিনেশন সম্ভব, কিন্তু ওই যেমন সবর্ণ দীর্ঘ সন্ধিতে দেখালাম তেমনই চারটি করে কম্বিনেশন সম্ভব। যেমন অযুক্ত হ্রস্ব উ, অযুক্ত দীর্ঘ উ, আযুক্ত হ্রস্ব উ, আযুক্ত দীর্ঘ উ, এরকম চারটি করে কম্বিনেশন সব জায়গাতে সম্ভব। ঠিক আছে, সব জায়গাতেই ও হচ্ছে। বেশ। তারপর অযুক্ত আ, তারপরে যদি দ্বিতীয় বর্ণ রি বা রি থাকে, সরি, প্রথম বর্ণ অ বা আ, দ্বিতীয় বর্ণ রি, মানে হ্রস্ব রি বা দীর্ঘ রি, সেখানে হয়ে যাবে অর। এটি একটু আলাদা। অর বলে কিছু আমরা মোটামুটি শুনিনি এখনো পর্যন্ত। এ মানলাম যে গুণ সংখ্যক বর্ণ, ও সেটিও গুণ সংখ্যক বর্ণ, কিন্তু অর তো আর গুণ সংখ্যক নয়। আর আমরা বেশিরভাগ জায়গায় দেখছিলাম কি, যে বর্ণটি আদেশ হচ্ছে একটি মাত্রই বর্ণ আদেশ হচ্ছে, এখানে অর মানে দুটি বর্ণ হয়ে গেল, অ আবার রয় হলো, দুটি বর্ণ। তো এটি এখানে বৈশিষ্ট্য। ঠিক আছে, কি ব্যাপার, এই রি বা রি এইগুলো যেখানে থাকবে সেখানে এই রকম আদেশ হবে। রি থাকলে মানে তৃতীয় বর্ণ রি হলে অর আদেশ হবে। অর মানে আমরা জানি গুণ সংখ্যক বর্ণ কি কি, হম, অ এ ও। অ এ ও, ওই তিনটির মধ্যে আমরা ফার্স্ট দেখলাম এ, তাই তো, ফার্স্টে এ দেখলাম, মানে অ এর সঙ্গে ই হলে এ হয়। ঠিক আছে, সেকেন্ডে দেখলাম ও, মানে অ এর সঙ্গে উ হলে ও হচ্ছে, তাহলে বাকি থাকলো কে, অ, তাই তো, বাকি থাকলো অ। এবার অ কোথায় হবে, এই রি এর জায়গায় এবং রি এর জায়গায় অ হবে, কিন্তু ওখানে একটা বিশেষ সূত্র আছে, ও বলে শুধু অ হবে না। ঠিক আছে, শুধু অ হবে না, অ এর সঙ্গে আর একটা লেজ জুড়ে যাবে। ঠিক আছে, যদিও গুণ সংখ্যক বর্ণ শুধুমাত্র অ। ঠিক আছে, এই ক্ষেত্রে যখন আমরা দেবেন্দ্র, সূর্যোদয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গুণ সংখ্যক বর্ণটি হচ্ছে এ, এই বর্ণটির গুণ সংখ্যা হয়েছে এ বসছে, বা এই এই ক্ষেত্রে অ আর উ এর সন্ধি হয়ে ও বসছে, তাহলে এখানেও অ বা ই এর সন্ধি হয়ে শুধুমাত্র অ, এইটুকুই বসা উচিত, কারণ গুণ সংখ্যা হয়েছে শুধুমাত্র অ এর, অর এইরকম কিছু গুণ সংখ্যা হয়নি। কিন্তু সেখানে একটা বিশেষ নিয়ম এসে বলছে যে রিকারের স্থানে যদি কোনো আদেশ হয় তখন তার সঙ্গে একটা লেজুর জুড়ে যাবে। কি, রিকারের জায়গায় আদেশ হলে একটা র যুক্ত হবে, রিকারের জায়গায় আদেশ হলে একটা ল যুক্ত হবে। ঠিক আছে, ফলে এখানে অযুক্ত রি আছে, ফলে রিকে নিয়ে কাজ বাজ চলছে, ফলে যদিও অ আসছিল তার সঙ্গে একটা লেজ জুড়ে গেল র, হয়ে গেল অর। ঠিক আছে, যেমন সপ্তযুক্ত ঋষয়ঃ, সপ্তযুক্ত ঋষয়ঃ, তাহলে এখানে সপ্ত
অকার আছে আর রিষয় হয় রি আছে, তাহলে সপ্তকে ভাঙলে কি পাবো? সপ্ত, লাস্টে একটা অ পাচ্ছি, আর রিষয় হয় এখানে রি পাচ্ছি। এই অ আর রি এর স্থানে হয়ে গেল অর, অ আর রি এর স্থানে হয়ে গেল অর। বাকিগুলি সব সেম থাকলো, সপ্ত পর্যন্ত সেম থাকলো, সয়হটাও সেম থাকলো। তাহলে অ আর রি এর মাঝখানে অর হয়ে গেল, তাহলে মিশিয়ে দিলে সপ্তর সয়হ। ঠিক আছে, এরকম রিকারের ক্ষেত্রেও অ বা আ তার সঙ্গে রি যুক্ত করলে অল হয়ে যাবে, যদিও অ এর হওয়া উচিত শুধুমাত্র অ, এইটুকুরই হওয়া উচিত, তাও রিকারের স্থানে হচ্ছে বলে একটা লেজুর জুড়ে যাচ্ছে ল, হয়ে গেল অল। যেমন তব যুক্ত রিকার, তব যুক্ত রিকার, এরকম সন্ধি করলে তবল কার হয়ে যাবে। এখানেও তব এই অকার, মানে একটা অকার আছে আর এই লিকারের স্থানে অল হয়ে যাবে, তাহলে তবল কার, ঠিক আছে, তবল কার। ঠিক আছে, তো এখানে বিশেষ নিয়মটা বলা আছে যে যদিও গুণ সংজ্ঞা অবর্ণের হয়, তাও যখন রি বা রিকারের স্থানে গুণ আদেশ হয় তখন অবর্ণের সাথে যথাক্রমে র এবং ল যুক্ত হয়। মানে রিকারের স্থানে গুণ হলে অর হয়ে, আর রিকারের স্থানে গুণ হলে অল হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে এই গেল গুণ সন্ধি। ঠিক আছে, এরপর আসছে বৃদ্ধি সন্ধি। তাহলে গুণ সন্ধি মানে কি বুঝলাম? যেখানে গুণ সংজ্ঞক বর্ণ আদেশ হচ্ছে তাকে বলা হচ্ছে গুণ সন্ধি। অর্থাৎ গুণ সংজ্ঞক বর্ণ কোন কোনগুলি? অ, এ, ও, তাহলে ওই বর্ণগুলি আসছে, মানে সন্ধি করার পর ওই গুণ সংজ্ঞক বর্ণগুলি যেখানে আসছে তাকে বলা হচ্ছে গুণ সন্ধি। সে একই নিয়ম অনুযায়ী বৃদ্ধি সন্ধি কাকে বলা হবে? যেখানে বৃদ্ধি সংজ্ঞক বর্ণগুলি আসবে, তাই তো? বৃদ্ধি সংজ্ঞক বর্ণগুলি কি কি? আ ওই ও। আ, ওই, ও। সূত্র ছিল বৃদ্ধি আদ ঐচ, আত আর ঐচ। আত মানে আকার, ঐচ মানে ঐচ প্রত্যাহার, মানে ওই আর ও। তাহলে টোটাল আ, ওই আর ও, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়েছিল। ঠিক আছে, ফলে বোঝা যাচ্ছে বৃদ্ধি সন্ধি মানে যেখানে আ, ওই এবং ও এসে বসবে। সন্ধি করার পরে, দুটি বর্ণের সন্ধি করার পরে নতুন যে বর্ণটি এসে বসবে সেটা হবে হয় আ, নয় ওই, নয় ও, তাকে বলা হবে বৃদ্ধি সন্ধি। ঠিক আছে, তাহলে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সংজ্ঞা প্রকরণটা কেন ভালোভাবে জানা দরকার বাকি প্রকরণগুলির জন্য। এই যে একে কেন গুণ সন্ধি বলবো, একে কেন বৃদ্ধি সন্ধি বলবো, এগুলো কিন্তু সংজ্ঞা প্রকরণ না জানলে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। বেশ, তাহলে হ্যাঁ, এবার এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, বৃদ্ধি সন্ধির ক্ষেত্রে এখানে আয়ের কোনো উদাহরণ নেই। ঠিক আছে, আমরা গুণ সন্ধির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটারই উদাহরণ পেলাম, একারের উদাহরণ পেলাম, ওকারের পেলাম, আর শুধুমাত্র অ হয় না বলে অর বা অলের পেলাম। কিন্তু এই ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আ কখনোই বসে না, মানে দুটি বর্ণের সন্ধি হয়ে বৃদ্ধি হয়ে আ বসছে এরকম কিন্তু হয় না। ঠিক আছে, তো তাহলে আকে বাদ দিলে অবশিষ্ট থাকছে ওই এবং ও। বেশ, তাহলে কখন কি হবে এবার আমরা দেখি। নিয়ম কি আছে? অ এবং আ বর্ণের পরে, মানে একদম গুণ সন্ধিতে যেমন ছিল তেমনই এখানেও। গুণ সন্ধিতেও বলা ছিল যে প্রথম বর্ণটি হবে অ অথবা আ, মানে যে দুটি বর্ণের সন্ধি হচ্ছে তাদের প্রথম বর্ণটি হবে অ অথবা আ। বৃদ্ধি সন্ধিতেও একদম সেম, একদম সেম। প্রথম বর্ণটি কিন্তু অ বা আই হবে, দ্বিতীয় বর্ণেতে চেঞ্জ হবে। দ্বিতীয় বর্ণ ওখানে ছিল কি 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 বলা যাবে? গুণ সন্ধির ক্ষেত্রে দ্বিতীয় বর্ণ কি কি ছিল? স্যার আরেকবার বলেন। গুণ সন্ধির ক্ষেত্রে দ্বিতীয় বর্ণ কি 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 ছিল? মানে ফার্স্ট বর্ণ তো অ অথবা আ হতে হবে, দ্বিতীয় বর্ণ কি কি হতে হবে? একটু আগে আমরা দেখলাম। স্যার হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ অথবা হ্রস্ব দীর্ঘ হ্যাঁ, অথবা রি
অথবা লি। হ্যাঁ একদম, মানে ই বর্ণ, উ বর্ণ, রি বর্ণ, লি বর্ণ। ঠিক আছে, ই বর্ণ মানে হ্রস্ব ই দীর্ঘ ই, উ বর্ণ মানে হ্রস্ব ও দীর্ঘ উ, রি বর্ণ মানে হ্রস্ব রি দীর্ঘ রি আর রি। এইগুলি দ্বিতীয় বর্ণ হতে হবে, ফার্স্ট বর্ণ কিন্তু অ বা আ। বৃদ্ধি সন্ধির ক্ষেত্রেও ফার্স্ট বর্ণ অ বা আ, দ্বিতীয় বর্ণ হবে কি এ, ওই, ও, ও। ঠিক আছে, মানে ওইগুলিকে বাদ দিলে দেখো এইগুলোই থাকছে, তাই তো? মানে টোটাল যতগুলি স্বরবর্ণ আছে তার মধ্যে অকে বাদ দিয়ে বাকি চারটে, মানে ফার্স্ট চারটে হচ্ছে গুণের ক্ষেত্রে, বাকি লাস্ট চারটে হচ্ছে আহ বৃদ্ধি সন্ধির ক্ষেত্রে। ঠিক বোঝা স্যার, যাচ্ছে? স্যার হ্যাঁ বলুন, প্রশ্নটা একবার বলেন তো স্যার, প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। কোন প্রশ্নটা? এর আগে যে প্রশ্নটা করলেন না, যে কোন কোন বর্ণগুলো নাকি যেন বললেন। আগে প্রশ্নটা বললাম কোন সন্ধির। আমরা প্রত্যেক জায়গাতেই দেখছি যে সন্ধি হচ্ছে মানে দুটি বর্ণ থাকছে সেখানে। ঠিক আছে, তাহলে গুণ সন্ধির ক্ষেত্রে প্রথম বর্ণটি হবে অ বা আ, দ্বিতীয় বর্ণটি কি ছিল বা কি থাকতে হবে তবেই গুণ সন্ধি হবে, এটা প্রশ্ন ছিল। তো সেখানে উত্তর সবাই দিয়েছে যে ঠিক আছে, ঠিক আছে, ই, বুঝতে পেরেছি। উ, রি, হর্ষই রি দীর্ঘ, এগুলো। হর্ষ দীর্ঘ, রিলি। আচ্ছা, হর্ষ দীর্ঘ, ঠিক আছে। বৃদ্ধি সন্ধির ক্ষেত্রে প্রথম বর্ণটি ওই গুণ সন্ধির মতনই থাকছে, একদম সেম থাকছে, অ বা আ। দ্বিতীয় বর্ণ হবে এ, ওই, ও, ও, মানে ওই গুণ সন্ধির ক্ষেত্রে যেগুলি দ্বিতীয় বর্ণ সেইগুলিকে বাদ দিয়ে যেগুলো থাকছে। ঠিক আছে, অ, অকে আমরা ছেড়ে দিচ্ছি, অবাদ। অকে ছাড়লে কি হচ্ছে ই, উ, রি, রি এগুলো দ্বিতীয় বর্ণ রূপে থাকছে গুণ সন্ধির ক্ষেত্রে, আর বাদ বাকি কি থাকলো এ, ওই, ও এগুলো থাকছে বৃদ্ধি সন্ধির ক্ষেত্রে। ঠিক আছে, খুব সহজ, ভালো করে বুঝলেই কিন্তু বোঝা যাবে। মানে বৃদ্ধি সন্ধির কম্বিনেশনটা কিরকম হবে? প্রথম বর্ণ হবে অ বা আ, দ্বিতীয় বর্ণ হবে এ, ওই, ও, ও, এই চারটির মধ্যে যেকোনো একটি। ঠিক আছে, তাহলে এরকম কম্বিনেশন থাকলে নতুন বর্ণটি বা যেটি আদেশ হবে সেটি কি হবে? আদেশ হচ্ছে ওই বা ও। ঠিক আছে, আদেশ হবে ওই বা ও। কারণ কি আমরা দেখলাম যে বৃদ্ধি সন্ধি মানে যে বর্ণটি আদেশ হবে সেই বর্ণটিকে বৃদ্ধি সংজ্ঞক হতে হবে। যে বর্ণটি নতুন এসে বসবে বা আদেশ হবে সেই বর্ণটি যাতে বৃদ্ধি সংজ্ঞা থাকে। আর বৃদ্ধি সংজ্ঞা কোন কোন বর্ণের হয়েছে? আ, ওই, ও। তার মধ্যে আর মানে আকারের কোনো উদাহরণ হয় না বৃদ্ধি সন্ধির ক্ষেত্রে। ফলে বেঁচে থাকলো কে কে, অবশিষ্ট থাকলো ওই এবং ও। তাহলে এসে বসবে ওই এবং ও, তাহলে কোথায় ওই বসবে কোথায় ও বসবে? খুব সহজ, আপনারা একটু ভাবলেই বোঝা যাবে। যেখানে দ্বিতীয় বর্ণ এ বা ওই হবে সেখানে আদেশ হবে ওই, যেখানে দ্বিতীয় বর্ণ ও বা ও হবে সেখানে আদেশ হবে ও। তাই তো? এই যে এ বা ওই যেখানে দ্বিতীয় বর্ণ সেখানে এসে বসছে ওই। ঠিক, আর যেখানে ও বা ও দ্বিতীয় বর্ণ সেখানে এসে বসবে, সেখানে এসে বসবে ও। ঠিক আছে, ফার্স্ট বর্ণ তো অ, অ বা আ থাকছেই, দ্বিতীয় বর্ণ এ বা ওই হলে ওই দুটি বর্ণের স্থানে এসে ওই বসবে। এরকমই ফার্স্ট বর্ণ অ বা আ আর দ্বিতীয় বর্ণ ও বা ও হলে দুটি বর্ণের স্থানে ও এসে বসবে। ঠিক, বেশ, যেখানে লেখা আছে। তাহলে প্রথম বর্ণ কি হচ্ছে অ বা আ, দ্বিতীয় বর্ণ এ বা ওই, তাহলে দুটি জায়গাতেই এসে বসবে ওই, একটা বর্ণ এসে বসবে কি ওই। যেমন এক যুক্ত একম, এক যুক্ত একম, এক এখানে অ আছে ফার্স্ট বর্ণ, আর একম এর এ আছে দ্বিতীয় বর্ণ, তাহলে অ যুক্ত আ কি হয়ে যাবে ওই, তাহলে একই কম, একই কম হয়ে গেল। ঠিক আছে, একই কম, এই যে ওই কার্ডটা এটা হলো বৃদ্ধি। এরকম মহাযুক্ত ঐশ্বর্যম, মহাযুক্ত ঐশ্বর্যম, মহা এখানে আকার আছে আর ঐশ্বর্য এখানে ঐকার আছে, তাহলে এখানে আ এবং ওই মিশিয়ে ওই হয়ে যাচ্ছে, তাহলে মহৈশ্বর্যম।
মহেশ্বরী যেমন হয়ে গেল। তাহলে এই যে অ আ এ ওই, এখানেও ওই একই ভাবে চারটি কম্বিনেশন সম্ভব। ঠিক আছে, চারটি কম্বিনেশন সম্ভব। কি কম্বিনেশন? অ যুক্ত এ, অ যুক্ত ওই, অথবা আ যুক্ত এ, অথবা আ যুক্ত ওই, সব ক্ষেত্রেই ওই হবে। এরকম করে দ্বিতীয়তেও তাই, অযুক্ত আ, সরি, অ বা আ যুক্ত ও বা ও, মানে ফার্স্ট বর্ণ অ বা আ হবে, দ্বিতীয় বর্ণ ও বা ও হবে, তাহলে দুটি স্থানে এসে বসবে ও। কি হবে? গঙ্গা যুক্ত ও ঘ, গঙ্গা যুক্ত ও ঘ, গঙ্গা আকার আছে, ও ঘর ও আছে, দুটি স্থানে ও হয়ে গেল, তাহলে গঙ্গৌ ঘ। ঠিক আছে, এরকম মহাযুক্ত ঔৎসুক্যম, মহোৎসুক্যম, সরি মহৌৎসুক্যম হবে, মহৌৎ, ঔকার হবে, মহৌৎসুক্যম হবে, ঔকারটা দেয়নি, ওকার হয়ে যাবে এখানে, ঔকার হবে। ঠিক আছে, মহৌৎসুক্যম। এই হয়ে গেল বৃদ্ধি সন্ধি। ঠিক আছে, তাহলে খুব সহজ, অ বা আ ফার্স্ট বর্ণ হতে হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় বর্ণ কি হতে হবে? দ্বিতীয় বর্ণ যদি হ্রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রি রি হয় তাহলে হয়ে যাবে গুণ সন্ধি। দ্বিতীয় বর্ণ যদি এ ওই ও ও হয় তাহলে তাহলে হয়ে যাবে বৃদ্ধি সন্ধি। ঠিক আছে, একদম সহজ। এবার কার স্থানে কি বসবে সেটা কিন্তু, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ইকার থাকলে, ইকার বা ইকার এইরকম জিনিস থাকলে তখন এ হবে গুণ সন্ধির ক্ষেত্রে, উকার উকার থাকলে ও হবে, রি থাকলে অর হবে, রি থাকলে অল হবে, এ ও থাকলে এ ওই থাকলে ওই হবে, এটা বৃদ্ধির ক্ষেত্রে, ও ও থাকলে ও হবে বৃদ্ধির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইরকম মোটামুটি গুণ সন্ধি আর বৃদ্ধি সন্ধি। তাহলে গুণ সন্ধি বৃদ্ধি সন্ধির মধ্যে কমন জিনিসটা কি? কমন জিনিস হচ্ছে দুটোতেই প্রথম বর্ণ অ বা আ হতে হবে, তাহলে গুণ বা বৃদ্ধি সন্ধি হবে। বেশ, এবার আসছে পূর্বরূপ সন্ধি। ঠিক আছে, এবার আসছে পূর্বরূপ সন্ধি। পূর্বরূপ সন্ধির সূত্র হচ্ছে এং অফ পদান্তাদ অতি, এং অফ পদান্তাদ অতি। তো একে পূর্বরূপ কেন বলা হচ্ছে? পূর্বরূপ সন্ধি কেন বলা হচ্ছে তার কারণটা জানলেই আমরা কিন্তু সন্ধিতে কি কাজ হচ্ছে সেটি জেনে যাব। এই নামটার মানে কি, পূর্বরূপ নামটার মানে কি, এই নামটার মানে জানলে কিন্তু আমরা সন্ধিতে কি কাজ হবে সেটা মোটামুটি একটা ধারণা করতে পারবো। আচ্ছা, পূর্ব মানে ফার্স্ট বা আগে বা প্রথম বলতে পারি আমরা। তো আমরা এতক্ষণ দেখলাম বা আমরা জানি যে সন্ধি দুটি বর্ণের মধ্যে হচ্ছে। ঠিক, সন্ধি হচ্ছে দুটি বর্ণের মধ্যে। এবার যেখানে দুটি বর্ণের মধ্যে সন্ধি হয়ে দুটি বর্ণের জায়গায় পূর্ব বর্ণটি থাকবে। ঠিক আছে, দুটি বর্ণ আছে, আমরা সেখানে ফার্স্ট বর্ণকে বলতে পারি পূর্ব বর্ণ, দ্বিতীয় বর্ণকে বলতে পারি পরবর্ণ। ঠিক আছে, সব ক্ষেত্রেই আমরা দুটি বর্ণ দেখছি, স্বরসন্ধির ক্ষেত্রে দুটি স্বরবর্ণ দেখছি। তাহলে একটা হচ্ছে প্রথম স্বরবর্ণ, একটা হচ্ছে দ্বিতীয় স্বরবর্ণ। সেটাকে আমরা এরকম ভাবে বলতে পারি, ফার্স্ট যেটা বর্ণ সেটাকে বলবো পূর্ব বর্ণ, আর যেটা সেকেন্ড বর্ণ তাকে বলবো পরবর্ণ। তাহলে এই দুটির জায়গায় যখন শুধুমাত্র পূর্ব বর্ণটি অবশিষ্ট থাকে, দ্বিতীয় বর্ণটি লোপ হয়ে যায়, তাকে বলে পূর্বরূপ। মানে পূর্ব বর্ণ যেটা তারই রূপটা থাকছে, তাই জন্য পূর্বরূপ। বোঝা গেল কি বললাম? আরো আমরা যখন এটি উদাহরণ দেখবো, মানে দেখবো, স্পষ্ট হয়ে যাবে। কিন্তু মোটামুটি আমি মানেটা থেকে যাতে সন্ধির কাজটা ধারণা করতে পারি সেটা বলার চেষ্টা করলাম, যে
দুটি বর্ণের সন্ধি হচ্ছে, তার মধ্যে একটি থাকে প্রথম বর্ণ, একটি থাকে দ্বিতীয় বর্ণ। যে সন্ধির ক্ষেত্রে এই রকম দুটি স্থানে শুধুমাত্র পূর্ব বর্ণটি থেকে যায়, দ্বিতীয় বর্ণটি লোপ হয়ে যায়, তখন বলা হবে পূর্বরূপ। কারণ পূর্বের যেটা রূপ, পূর্ব বর্ণের যেটা রূপ, সেটা অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তো এটি সূত্র হচ্ছে ইং অফ পদান্ত দতি। তো কি বলা আছে, পদের অন্তে এ বা ও বর্ণ থাকলে, পদের অন্তে, পদ কাকে বলে, সুবন্ত বা তিঙন্ত, এগুলোকে পদ বলে। তো পদের অন্তে যদি এ বা ও থাকে, তাহলে ফার্স্ট বর্ণ হবে এখানে এ বা ও। ঠিক আছে, ফার্স্ট বর্ণ হচ্ছে এ বা ও। তারপর যদি অবর্ণ, অবর্ণ বলতে এখানে হ্রস্ব আকারকেই বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এখানে অবর্ণ বলতে হ্রস্ব আকারকে বুঝতে হবে। তাহলে ফার্স্ট বর্ণ হচ্ছে এ বা ও, দ্বিতীয় বর্ণ হচ্ছে হ্রস্ব অকার, এইরকম থাকলে তাহলে পূর্বরূপ হবে। মানে আলটিমেট কি আসছে, ওই হ্রস্ব আকারটা লোপ হয়ে যাবে, শুধুমাত্র ওই এ বা ওটাই থেকে যাবে। তাকে বলা হবে পূর্বরূপ। মানে পূর্ব বর্ণ যেটা এ বা ও, সেটাই থাকছে, তাই জন্য পূর্বরূপ। পূর্বের যেটা রূপ সেটাই অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাহলে দুটি বর্ণের স্থানে ক্রমে পূর্ব বর্ণ এ বা ও হয়, তারপরে অবগ্রহ হয়। মানে ওই যে অকারটি লোপ হয়ে যাচ্ছে, মানে যেটা দ্বিতীয় বর্ণ হ্রস্ব আকার, তার জায়গায় একটা অবগ্রহ মানে লুপ্ত আকার আমরা যেটাকে বলি, সেটি লেখা হয়। যেমন, আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলেছে, এ হচ্ছে ফার্স্ট বর্ণ, তারপর থাকছে হ্রস্ব আকার। ঠিক আছে, এটা অনেকটা ওই বৃদ্ধি সন্ধির উল্টোটা। ঠিক আছে, বৃদ্ধি সন্ধির উল্টোটা। আমরা বৃদ্ধির ক্ষেত্রে দেখছিলাম প্রথম বর্ণ অ, তারপরের বর্ণ এ, অযুক্ত এ হলে ওই হয়ে যাচ্ছে, বা অযুক্ত ও হলে ও হয়ে যাচ্ছে। এখানে কিন্তু উল্টো, প্রথম বর্ণ এ, তারপর বর্ণ হ্রস্ব আকার। ঠিক আছে, তাহলে এই দুটি বর্ণের স্থানে কি হবে, শুধুমাত্র পূর্ব বর্ণ যেটা, ঠিক আছে, পূর্ব বর্ণ কোনটা, এ, এ থাকছে, আর দ্বিতীয় বর্ণ অ, তার লোপ হয়ে গিয়ে লুপ্ত আকার হয়ে যাচ্ছে, অবগ্রহ হয়ে যাচ্ছে, এরকম অবগ্রহ। যেমন অন্তে যুক্ত অপি, অন্তে যুক্ত অপি, অন্তে এখানে একার আছে এবং অন্তে একটা পদ, অন্তে এটা একটা পদ। ঠিক আছে, তো অন্তে এর শেষে একার আছে, আর অপি এখানে অকার আছে, তাহলে এ যুক্ত অ আছে। ফার্স্ট বর্ণ আছে এ, দ্বিতীয় বর্ণ আছে অ। তাহলে কি হবে, দুটি স্থানে শুধুমাত্র ফার্স্ট বর্ণটি থেকে যাবে, পূর্ব বর্ণটি থেকে যাবে, আর দ্বিতীয় বর্ণটি লোপ হয়ে গিয়ে, মানে হ্রস্ব আকারে লোপ হয়ে গিয়ে অবগ্রহ হয়ে যাবে। তাহলে অন্তে পি, অন্তে যুক্ত অপি, অন্তেটা অন্তেই থাকলো, আর অপির খালি অকারটা লোপ হয়ে গিয়ে অবগ্রহ হয়ে যাচ্ছে, অন্তে পি। ঠিক আছে, এরকম ও যুক্ত অ, এখানেও যেটা পূর্ব বর্ণ মানে ও, সেটাই থাকছে, অকারটি লোপ হয়ে অবগ্রহ হয়ে যাচ্ছে। যেমন সাধো যুক্ত অত্র, সাধো যুক্ত অত্র, সাধোত্র, সাধো যুক্ত অত্র, এখানেও ও হচ্ছে পূর্ব বর্ণ। ঠিক আছে, ও হচ্ছে পূর্ব বর্ণ, এখানে আছে সাধো ও, আর অ পরবর্ণ। তাহলে ওকারটাই থাকছে, অকারটা লোপ হয়ে যাচ্ছে, সাধোত্র। ঠিক আছে, তো এই হচ্ছে পূর্বরূপ সন্ধি। ঠিক আছে, একে বলা হচ্ছে পূর্বরূপ, যেহেতু দুটি বর্ণের স্থানে পূর্ব বর্ণটি থাকছে অবশিষ্ট, দ্বিতীয় বর্ণটি লোপ হয়ে যাচ্ছে, তাহলে একে বলা হবে পূর্বরূপ। ঠিক আছে, এ যুক্ত অ বা ও যুক্ত অ, এই ক্ষেত্রেই হয়। তারপরে আমাদের আজকে অর্থ সন্ধির শেষ সন্ধি হচ্ছে অয়াদি সন্ধি। এটা এইখানে আমাদের অর্থ সন্ধি শেষ হয়ে যাবে, অয়াদি সন্ধি। অয়াদি সন্ধির সূত্র হচ্ছে এচো ইয়বা ইয়াবহ, এচো ইয়বা ইয়াবহ। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বলা হচ্ছে এ, ওই, ও, ও বর্ণের পরে, মানে এখানে বোঝা গেল
ফার্স্ট বর্ণটি হবে এ অথবা ওই অথবা ও অথবা ও। ঠিক আছে, ফার্স্ট বর্ণ হবে এ অথবা ওই অথবা ও অথবা ও। আর দ্বিতীয় বর্ণ হবে যে কোনো স্বরবর্ণ, পরে যদি স্বরবর্ণ থাকে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বর্ণ কি হবে? স্বরবর্ণ। সেটা যে কোনো স্বরবর্ণ হতে পারে, কিছু বলা নেই যে অ না ই না এ, কিছু বলা নেই, যে কোনো স্বরবর্ণ হতে পারে। তাহলে ফার্স্ট বর্ণ হবে এ, ওই, ও বা ও। সেকেন্ড বর্ণ হবে যে কোনো স্বরবর্ণ। এরকম পরিস্থিতি থাকলে ওই ফার্স্ট বর্ণটির স্থানে, মানে এ ওই ও ও এগুলির জায়গাতে কি আদেশ হবে? যথাক্রমে অয়, অব, আয়, আব আদেশ হবে। মানে এর জায়গায় অয়, ওই এর জায়গায় আয়, ওই এর জায়গায় অব, ও এর জায়গায় আব আদেশ হবে যদি পরে স্বরবর্ণ থাকে। ঠিক আছে, এর জায়গায় অয়, মানে এখানেও কিন্তু ওই জন সন্ধির মতো ফার্স্ট বর্ণটির স্থানেই আদেশটা হচ্ছে। দ্বিতীয় বর্ণের কোন রকম চেঞ্জ হচ্ছে না, স্বরবর্ণটা স্বরবর্ণই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, যার যেরকম আগে ছিল সেরকমই থেকে যাবে। খালি প্রথম যে বর্ণ এ, তার জায়গায় অয় হবে। যদি প্রথম বর্ণ হয় ওই, তার জায়গায় আয় হবে। যদি হয় ও, তার জায়গায় অব হবে। যদি হয় ও, তার জায়গায় আব হবে। স্বরবর্ণটি স্বরবর্ণের মধ্যেই থেকে যাবে। যেমন উদাহরণ, এ যুক্ত স্বর, মানে ফার্স্ট বর্ণ হচ্ছে এ, দ্বিতীয় বর্ণ স্বরবর্ণ আছে, কি হয়ে যাবে? অয়। এখানে এই প্লাসটা হবে না, অয় হবে এখানে। ঠিক আছে, এটা অয়, পুরোটা অয়। অয়, তাহলে এ যুক্ত স্বর, তার জায়গায় কি হবে? অয়, মানে এর জায়গায় হবে অয় যুক্ত স্বর, মানে স্বরটা স্বরই থেকে যাবে, স্বরের কোনো চেঞ্জ হবে না। ওই আমরা যেমন ইকো জনচিতে দেখলাম, ঠিক তেমনই এর জায়গায় অয় হবে, স্বরটা স্বরই থেকে যাবে। তাহলে এক্সাম্পল যেমন সর্বে এব, সর্বে যুক্ত এব, সর্বে এব। সর্বে একে ভাঙলে কি কি পাবো? সর্বেকে ভাঙলে সর্ব এ, তাহলে এখানে এ আছে ফার্স্ট বর্ণ, আর এব এরও এখানে এ আছে, তাহলে ফার্স্ট বর্ণ এ, দ্বিতীয় বর্ণ স্বরবর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে স্বরবর্ণ, এই জন্য ফার্স্ট বর্ণ এ, দ্বিতীয় স্বরবর্ণ। তাহলে এই এ স্থানে হয়ে যাবে অয়। ঠিক আছে, সর্ব, তারপর এ ছিল হয়ে যাবে অয়, সর্বয়। আর এ বটা এ বই থাকছে, এ ব, তাহলে মিলিয়ে মিলিয়ে দিলে হয়ে যাবে সর্ব এ ব। ঠিক আছে, তাহলে এখানে এখানেও কিন্তু ওই প্রথম বর্ণের স্থানেই আদেশটা হচ্ছে, দুটি বর্ণের স্থানে কিন্তু কোনো আদেশ হচ্ছে না, মানে দ্বিতীয় বর্ণের কোন রকম চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এরকম ঐকার ফার্স্ট বর্ণ হবে, তারপরে স্বরবর্ণ থাকবে, সেখানে হয়ে যাবে ঐকারের স্থানে আয়। যেমন নই যুক্ত অক, ওই নই ঐকার আছে, তার জায়গায় আয় হয়ে নাই যুক্ত অক, নায়ক, নায়ক হয়ে যাবে। এরকম ওকার যুক্ত স্বরবর্ণ থাকলে সেখানে ওকারের স্থানে হয়ে যাবে অব। যেমন বিষ্ণু যুক্ত এ, বিষ্ণু এখানে ওকার আছে, তারপরে স্বরবর্ণ আছে, এই একারটা হচ্ছে স্বরবর্ণ, তাহলে হয়ে যাবে বিষ্ণবে। কি হবে? বিষ্ণবে। তারপর ঔ যুক্ত স্বরবর্ণ, সেই ঔকারের স্থানে হয়ে যাবে আব। ঠিক আছে, তাহলে পূজার হৌ যুক্ত অরিসুদনা, পূজার হৌ যুক্ত অরিসুদনা। পূজার হৌ এখানে ঔকার আছে, তারপরে অকার আছে স্বরবর্ণ, এই ঔকারের স্থানে হয়ে যাবে পূজার হাব অরিসুদনা, আব হয়ে যাবে পূজার হাব অরিসুদনা। ঠিক আছে, এই হচ্ছে অয়াদি সন্ধি। তাহলে একারের স্থানে অয়, ঐকারের স্থানে আয়, ওকারের স্থানে অব, ওকারের স্থানে আব কখন হবে? পরে যে কোনো স্বরবর্ণ থাকলে। ঠিক আছে, যে কোনো স্বরবর্ণ থাকলে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে যে
এই যে এ ওই ও ঔ এই বর্ণগুলির যদি পদের অন্তে থাকে, ঠিক আছে, ফার্স্ট বর্ণ এ ও ওই ও ঔ হয়, তার পরবর্তী বর্ণ মানে দ্বিতীয় বর্ণ স্বরবর্ণ হয়, সেখানে ওই অয় অব আয় আব আদেশ হয়। এবার বলছে যে প্রথম যে বর্ণগুলি বলা হলো এ ওই ও ঔ, এগুলি যদি পদের অন্তে থাকে, মানে যে কোনো একটি পদ, সেই পদের শেষ বর্ণ যদি এগুলো হয়, তাহলে অয় অব ইত্যাদি যে আদেশগুলি হচ্ছে, মানে অয় অব আয় আব চারটে আদেশ, সে আদেশগুলির যকার এবং বকারের বিকল্পে লোপ হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেক আদেশেতে আমরা দেখছি শেষে য় বা ব আছে, তাই তো? অয়ের শেষে য় আছে, আয়ের য় আছে, অবের ব আছে, আবের ব আছে। এবার বলছে যদি ওই এ ওই ও ঔ মানে যেগুলো ফার্স্ট বর্ণ, সেগুলো যদি পদান্ত বর্ণ হয়, তাহলে ওই আয় আব অয় অব আদেশ হওয়ার পরে শেষে অন্তস্থ জ আর অন্তস্থ ব এগুলি লোপ হয়ে যাবে বিকল্পে, মানে এক পক্ষে লোপ হবে, এক পক্ষে থাকবে। যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম, ফার্স্ট এক্সাম্পল সর্ব এব, এই যে এইটা সর্ব এব, সর্বে যুক্ত এব, এখানে আমরা দেখলাম সর্ব যুক্ত এব, এখানে একারের স্থানে হয়ে যাচ্ছে অয়, তাই তো, সর্ব এব। এবার এই যে অয়ের যেহেতু সর্বে, এটা হচ্ছে একটা পদ, সর্ব শব্দের প্রথমার বহু বচন সর্বে, সর্বহ সর্বৌ সর্বে, তাহলে সর্ব শব্দের প্রথমার বহু বচন সর্বে, সর্বে একটা পদ, পদের শেষে একার আছে, সর্বে এই একারটা পদের শেষে, সেই একারের স্থানে অয় হয়েছে। সেই যে অয়ের অন্তস্থ জকারটা, মানে অয়ের অন্তস্থ জকার মানে হচ্ছে এইটা, এইটার বিকল্পে লোপ হয়ে যাবে, সর্ব এব। ঠিক আছে, সর্ব এবকে অন্তস্থ জকারটার বিকল্পে লোপ করে দিলে এক পক্ষে তো সর্ব এব এটা হচ্ছেই, এখানে অন্তস্থ জকার থাকছে, আর অন্তস্থ জকারে যখন লোপ হচ্ছে তখন রূপটা হবে সর্ব যুক্ত এব, এরকম হবে সর্ব এব। এখানে কিন্তু আর সন্ধি হবে না, সর্বযুক্ত এব এখানেও কিন্তু একটা সন্ধি প্রাপ্ত আছে, তাই তো? কি সন্ধি আছে সর্বযুক্ত এব এই অবস্থায়? হুম? সর্বযুক্ত এব এইরকম অবস্থাতে আমরা আজকে যে যে সন্ধি পড়েছি তার মধ্যে একটা সন্ধি প্রাপ্ত আছে, স্যার বৃদ্ধি সন্ধি। বৃদ্ধি সন্ধি প্রাপ্ত আছে, কারণ সর্ব, হ্যাঁ সর্ব অকার আছে, এব একার আছে, ফলে অবর্ণের পরে একার থাকলে বৃদ্ধি হয়, কিন্তু এখানে আর হবে না, যেহেতু ওখানে য় ছিল, যকারটা লোপ করেই মানে যকারটা লোপ করা হয়েছে, ফলে আর সেখানে সন্ধি হবে না। ঠিক আছে, ফলে সর্বে যুক্ত এব এখানে সন্ধি করলে দুটো রূপ পাওয়া যাবে, একটা হচ্ছে সর্ব এব, এটা একটা, আর সর্ব এব এটা 2 নম্বর। ঠিক আছে, সর্ব এব যেখানে অন্তস্থ জকার থাকবে, আর এক জায়গায় অন্তস্থ জকার থাকবে না, সর্ব এব। এরকম পূজার হৌ অরিসুদনা, এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম পূজার হা বরিসুদনা মানে ঔকারের স্থানে আব আদেশ হচ্ছে, পূজার হা বরিসুদনা, এখানে ওই বকারটা লোপ হয়ে যাবে, আবের বকারটা লোপ হয়ে গেলে পূজার হা অরিসুদনা এরকম রূপ হচ্ছে। তাহলে এখানে পূজার হা বরিসুদনা 1 নম্বর রূপ যেখানে বকার আছে, আর পূজার হা বরিসুদনা এটা 2 নম্বর রূপ যেখানে বকার নেই। ঠিক আছে, এটা এটা কিন্তু এই পদান্তর ক্ষেত্রেই হবে। এই যে নই অক, এটা নইটা কিন্তু কোনো পদ নয়, মানে এখানে কিন্তু এই না অক এরকম হবে না, বা বিষ্ণু এখানে বিষ্ণুটা কোনো পদ নয়। ঠিক আছে, তাহলে এখানেও হবে না, বিষ্ণু হবে এখানে। তাহলে পদের অন্তে একার ওকার ঐকার ওকার থাকলে, তারপরে স্বরবর্ণ থাকলে, সেখানে যে ওই অয় অব আয় আব আদেশগুলো হয় তার শেষের অন্তস্থ জ বা অন্তস্থ বয়ের বিকল্পে লোপ হয়ে যায়, মানে দুটি করে রূপ হয় সেখানে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের স্বরসন্ধি আমাদের শেষ হলো। এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি।
স্যার বলছিলাম যে আমরা তো সন্ধি বাক্যে আমরা করতেও পারি না করতেও পারি, এটা আমাদের বক্তার ইচ্ছা অনুসারে। তাহলে যদি এরকম একটা বাক্য থাকে যে ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে আমরা ওখানে ছেলেটি তাহলে বালক তাহলে বিদ্যালয়ে তাহলে বিদ্যা ছেড়ে দিয়ে আর আলোয় ছেড়ে দিয়ে যাচ্ছে, এরকম করে লিখতে পারি একসঙ্গে, বিদ্যালয়টা একসঙ্গে না করে। করতে পারি না, কারণ নিয়মটা যেটা আছে আপনি যেটা বললেন সেখানে আছে संहितै परे नित्या धातु उपसर्गयोः नित्या समासे वाक्ये तु सा विवक्षाम अपेक्षते। বাক্য যখন প্রয়োগ করছি তখন আমি সন্ধি করতে পারি না করতেও পারি, কিন্তু পদ যেখানে হবে, যেখানে একটাই পদ আছে বা যেখানে ধাতু এবং উপসর্গের সঙ্গে আছে অথবা যেখানে সমাস আছে আমাকে সন্ধি করতেই হবে। এবার যদিও আমার ছাত্রः বিদ্যালয়ম গচ্ছতি, এই বাক্যে বিদ্যালয়ম এটা বাক্যের একটা অংশ, কিন্তু বিদ্যালয়ম এখানে সমাস আছে, তো বিদ্যায়াহ আলয়ঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস আছে, বিদ্যার আলয় বিদ্যায়াহ আলয়ঃ মানে সমাস করা হয়েছে, সমাস করার ফলে ওখানে বিদ্যালয় সন্ধি করতেই হবে। ঠিক আছে, তাহলে এবার বাক্যে সন্ধি করতে পারি না করতে পারি সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে যেমন ছাত্রः বিদ্যালয়ম গচ্ছতি, এই ক্ষেত্রে আমি ওই ছাত্রः বিসর্গ আছে সেখানে আমি সন্ধি যদি করি কি হবে, ছাত্র বিদ্যালয়ম গচ্ছতি ওকার হবে, ছাত্র বিদ্যালয়ম গচ্ছতি। এটা আমি নাও করে ছাত্রः বিদ্যালয়ম গচ্ছতি এটাও বলতে পারি। এটাই হচ্ছে বাক্যের সন্ধি করা না করার বৈকল্পিক পন্থাটা এইরকম। বাক্যের মধ্যে যদি সমাসবদ্ধ পদ প্রয়োগ থাকে সেখানে কিন্তু সন্ধি করতেই হবে। ঠিক আছে স্যার আরেকটা প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল যে এই যে বলার যে সন্ধি বর্ণের সঙ্গে বর্ণের মিলনী সন্ধি, তাহলে এরকম একটু উদাহরণ যেমন শশযুক্ত অঙ্ক শশাঙ্ক হচ্ছে বা মহাযুক্ত অর্ণব মহার্ণব, এখানে যে আমি এরকম একটা এরকম একটা শব্দ নিলাম যে সেটা কোনো অর্থ হলো না, হ্যাঁ প্রথমে যে শব্দটা নিলাম সেটা কোনো অর্থই হলো না, বা এরকম দিলাম স তালবস্য স আর যুক্ত অ বা অক, তাহলে এখানে কি আমরা ওই শাক এরকম লিখতে পারি না, কারণ আমরা সন্ধি করে যে বাক্যটি বা যে শব্দটি পাবো সেটা যদি শুদ্ধ না হয় তার তো আমরা প্রয়োগ করতেই পারবো না বাক্যে। শব্দ ছাড়া সংস্কৃত বাক্যে তো শব্দের প্রয়োগই হয় না, তাহলে আপনি সন্ধি করে কি করবেন, তাই না? শুদ্ধ শব্দ যদি না হয়, সংস্কৃত নিয়মের দ্বারা সিদ্ধ শব্দ যদি না হয়, সাধু শব্দ যদি না হয়, তাহলে তার তো আর প্রয়োগ করাই যাবে না, তাহলে সেই ক্ষেত্রে সন্ধি করে আর লাভই নেই তো। ঠিক আছে স্যার? তাহলে ওই যে সন্ধি ভাঙার পর যে যে দুটো শব্দ বেরোবে সেই শব্দগুলো নিশ্চয়ই অর্থ থাকবে, একদম অর্থ থাকবে সেরকম করেই করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি স্যার বললাম নই যুক্ত অক নায়ক, ওখানে তো নইয়ের অর্থ কি আর অকের অর্থ কি হচ্ছে? এখানে নই এর সাক্ষাৎ কোনো অর্থ না থাকলে ওটা নি ধাতুরই একটা রূপ। নি ধাতুর সঙ্গে ওখানে নুল প্রত্যয় করে প্রক্রিয়ার মাঝখানে ওখানে সন্ধি হয়েছে, একটা প্রক্রিয়া চলছে। ঠিক আছে, নি ধাতু নুল প্রত্যয়, এই নুল প্রত্যয়ের জায়গায় অপ আদেশ হয়েছে আর নি ধাতুর বৃদ্ধি হয়ে নই হয়েছে, তো ওটা নি ধাতুর একটা রূপ। নই মানে কোনো অর্থ নেই তা নয়, ওটা নি ধাতু, তারই চেঞ্জ হয়ে নই হয়ে গেছে। ঠিক আছে, ওটা প্রক্রিয়ার মধ্যে অর্থ, ওই ওই অর্থের কোনো ডাইরেক্ট বাক্যে উপযোগিতা নেই, কিন্তু প্রক্রিয়ার ক্ষেত্রে ওর উপযোগিতা আছে। আর কি প্রশ্ন? হ্যালো স্যার। স্যার একজন করে, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনি বলেন বিষ্ণুযুক্ত অব, ওটাই বিষ্ণুটা পদ নয়, বিষ্ণু তো সম্বোধনে পদ হচ্ছে, হ্যাঁ, তাহলে কেন লোপ হবে না? বিষ্ণুটা কোনো ক্ষেত্রে পদ নয় সেটা বলছি না, এই ক্ষেত্রে বিষ্ণুযুক্ত এ এটা পদ নয়। ঠিক আছে, এখানে কি হয়েছে, বিষ্ণু শব্দের চতুর্থীর এক বচনে এই বিষ্ণবের রূপটা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বিষ্ণু শব্দ চতুর্থীর এক বচনে, সেখানে এবার প্রক্রিয়ার ক্ষেত্রে এইরকম একটা পরিস্থিতি আসছে। প্রক্রিয়া কি হয়, বিষ্ণু শব্দ তার
সঙ্গে গে প্রত্যয় যুক্ত করা হয়। সু ঔ আচ্ছা। জস অম ঔট সস টাপ ভ্যাম বিস গে। হ্যাঁ হ্যাঁ, সব বুঝে গেছি, বুঝে গেছি। তো ওই যে গের ওকারটা লোপ হয়ে গেলে পড়ে থাকে এ, ঠিক আছে? তাহলে হুম, বিষ্ণু হুম, যুক্ত হুম। এ, সেখানে আবার ওই ঘি সংজ্ঞা হয় বলে গুণ হয়ে বিষ্ণু হয়ে যায়। হুম, তো হুম, সেই হুম। ক্ষেত্রে বিষ্ণু যুক্ত হয়ে এরকম স্থিতি আছে, তারপরে অবাদেশ করে বিষ্ণবে এরকম রূপ পাচ্ছে আমরা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার বিষ্ণুযুক্ত অত্র যদি থাকতো তাহলে লোপ হতো। হ্যাঁ ওখানে হতো, কিন্তু ওখানে হ্যাঁ ওখানে কিন্তু ওই যে আপনি বললেন বিষ্ণুযুক্ত অত্র, এখানে হুম, কিন্তু এই যদিও অয়াদি সন্ধি প্রাপ্ত আছে, কিন্তু হুম। ওই সন্ধি হবে না। কেন? যেহেতু ঠিক এর আগের সন্ধিটাই কি বলা হয়েছে, পররূপ সন্ধি। এখানে কিন্তু এরকম ক্রাইটেরিয়া আছে, এ যুক্ত অ, অন্তে যুক্ত হুম, অপি, তখন হুম, হুম, হুম। তখন কিন্তু এই সন্ধিটা হয়ে যাবে, এটা অবগ্রহ বিশেষ। অবগ্রহ হতো। হ্যাঁ এটা হয়ে যাবে, তাই তো? কারণ দেখুন, ভালো করে হুম, ভাবলে বুঝতে পারবেন যে এই অন্তে অপি এখানেও কিন্তু ওই আহ হুম, অয়াদি সন্ধি প্রাপ্ত আছে, তাই তো? হুম, হুম, হুম। প্রাপ্ত আছে, অন্তে একার আছে, আর অ হচ্ছে স্বরবর্ণ। কিন্তু যেহেতু শুধুমাত্র অ এর ক্ষেত্রে বিশেষ করে বলা আছে বলে ওখানে অয়াদি সন্ধি হ্যাঁ, না হুম, হয়ে হুম, হুম, হুম। পূর্বরূপ সন্ধি হচ্ছে। বাকি স্বরবর্ণগুলির ক্ষেত্রে ওই অয়াদি সন্ধি হবে, বুঝছে? ঠিক আছে। হ্যালো স্যার, স্যার সন্ধির একটা শোনা এরকম আছে, অন্তরঙ্গ সন্ধি আর বহিরঙ্গ সন্ধি হ্যাঁ, এরকম বলা যে ভাগ আছে, তাহলে স্যার ওটা মানে কি বিষয়টা আর কি, অন্তরঙ্গ আর বহিরঙ্গ জিনিসটা? অন্তরঙ্গ বহিরঙ্গ মানে কিছু না, অন্তরঙ্গ মানে আমাদের ভেতরের জিনিস, বহিরঙ্গ মানে বাইরের জিনিস, ঠিক আছে? এবার যেমন এই যে বিষ্ণু যুক্ত এ বা নই যুক্ত অক, এই সমস্ত সন্ধিগুলো অন্তরঙ্গ সন্ধি। মানে একটা শব্দ নির্মাণ করার আগেই ভেতরে সন্ধিগুলো হচ্ছে, ঠিক আছে? এখানে মেন শব্দ কিন্তু নায়ক, এইটারই প্রয়োগ হয়। নই এর প্রয়োগ হয় না বাক্যেতে, অকহা এরও প্রয়োগ হয় না। কিন্তু এখানে নি ধাতুর উত্তর নূল প্রত্যয় করে প্রক্রিয়াতে নই যুক্ত অক এরকম একটা স্থিতি এসেছে। এবার এটা হচ্ছে অন্তরঙ্গ, ভেতরের কাজ, ঠিক আছে? এবার নায়ক এই পদটা যখন আমি তৈরি করে দেব, নায়ক যুক্ত অত্র এরকম যখন সন্ধি হবে, বিসর্গ সন্ধি, সেটা বহিরঙ্গ সন্ধি, কারণ এটা শব্দের বাইরের সন্ধি হচ্ছে, শব্দের ভেতরের সন্ধি নয়, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কিছু প্রশ্ন? স্যার, হ্যাঁ বলুন। স্যার হত্রিযুক্ত লিকার, হ্যাঁ, হত্রিযুক্ত লিকার করে অতিরিক্ত স্যার রিকার, সন্ধিটা, হ্যাঁ লিকার। ওটা হচ্ছে অতিরিক্ত রিকার করলে ওখানে দীর্ঘ রিকার হবে, দুটি বর্ণ যুক্ত করে দীর্ঘ রিকার হবে, ঠিক আছে? যেহেতু রিকারের দীর্ঘ রূপ হয় না, সেই জন্য ওখানে রিকারটাই দীর্ঘ হয়ে যাবে, ও ত্রিকার হয়, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করছি আমরা স্বরসন্ধি মোটামুটি সকলেই বুঝতে পেরেছেন, ঠিক আছে? সহজে আছে, খুব কঠিন নয়, কিন্তু ওই কম্বিনেশন গুলো মোটামুটি বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। মুখস্থ করলে কিন্তু হবে না যে অযুক্ত এ বা অযুক্ত ইজ ইকুয়াল টু এ, এরকম মুখস্থ করলে হবে না, মোটামুটি কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এগুলো খুবই সহজ, সরসন্ধি। স্যার, হ্যাঁ বলুন, বলুন। স্যার এই যে ঘষলি যুক্ত আদেশও, হ্যাঁ, ঘষলি আদেশও স্যার, ওখানটা স্যার ওটার কি হ্যাঁ, স্যার, অর্থটা কি হলো স্যার? ইকোজানাতি সন্ধি হচ্ছে এখানে। ওখানে অর্থ হচ্ছে ঘসলি হচ্ছে একটা আদেশ, ঠিক আছে? আদেশ বলতে যেমন আমরা এখানে দেখলাম না, অব আদেশ, অয় আদেশ, ঠিক আছে? অয় অব এগুলো আদেশ, মানে অন্য একটা স্থানে এসে বসছে। ওখানেও ওই অদ ধাতুর ক্ষেত্রে, মানে এটা একটা ওই কিগন্ত প্রক্রিয়া। তো অদ ধাতুর ক্ষেত্রে ঘসলি এসে বসে, লিড লকারের ক্ষেত্রে ঘসলি এসে বসে, ঘসলি মানে অদ ধাতুর জায়গায় ঘসলি আদেশ হয়, মানে ঘ আর দন্তেশ্বয় রি, ঘসলি। তো এবার এখানে আমি যদি ঘসলি যুক্ত আদেশ হয় এরকম সন্ধি করি, মানে ঘসলি আদেশ হুম, হচ্ছে, তো সেখানে
ঋকারের সঙ্গে আকারের সন্ধি হচ্ছে হয়ে লকার চলে আসবে, জন সন্ধি। ঋকারের স্থানে লকার আসবে, খসলা দেশ এরকম হবে। ঠিক আছে, ঠিক আছে। বেশ, তাহলে বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা বিসর্গ সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি গুলো ঠিক এইরকম ভাবেই দেখবো। ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করি। শুভরাত্রি। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।